আমরা ওই টাইম নিয়ে অনেক কিছু দেখলাম, প্রসিডিউরাল টাইম, রিলেটিভ টাইম, আর কি যেন বলে ম্যানিপুলেটেড টাইম। এবং মেনলি মানে এবার পুরো ব্যাপারটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তিনটে। এক হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন বায়োকেমিক্যাল প্রসেস হচ্ছে, সেখানে কতটা সময় লাগছে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন প্রসেসগুলো ইন্ডিপেন্ডেন্ট নয়, তাদের নিজেদের মধ্যে একটা ওই কম্প্যারিজন এবং চেক পয়েন্ট, তারপরে অ্যালাউ করা হচ্ছে বা অ্যালাউ করা হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আর লাস্ট যেটা পার্ট সেটা হচ্ছে যে প্রসেসগুলো বেশি স্লো যেগুলো আছে সেগুলোকে একটু ফাস্ট করা, যাতে সেটা বাকি প্রসেসগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। তো এবার পুরো প্রসেসটার মধ্যে বারবার একটা জিনিস বারবার ঘুরে ফিরে এসেছে, সেটা হচ্ছে ডিএনএ, আরএনএ এবং জিন। এবং আমাদের যে পুরো লাইফ সাইকেল, সেটা কিন্তু বেসিক্যালি একটা প্রোগ্রাম রান করানো, যেই প্রোগ্রামের কোডটা ডিএনএ এর মধ্যে আছে বা আরএনএ এর মধ্যে আছে, অর্থাৎ যেটাকে আমরা জেনেটিক কোডিং বলি। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ জেনেটিক কোডিং এর দিকে এগোবো, অর্থাৎ কি করে রেপ্লিকেশন হয়, ট্রান্সক্রিপশন কাকে বলে, ট্রান্সলেশন এক্স্যাক্টলি কিভাবে হয়, বা এই যে কোডগুলো যে রিড করা বলতে আমরা কি বুঝি, সেগুলো দেখবো। এবং সেগুলো দেখার আগে তাহলে প্রথম বুঝতে হবে যে ম্যাগনেটিক টেপে এই কোডগুলো স্টোর করা হচ্ছে, মানে কম্পিউটারের যে মেমোরিগুলো বা বিটগুলো সেগুলো একটা ম্যাগনেটিক টেপে স্টোর করা হয়। ব্যাপারটা কি, একটা মোমেন্ট সেটা উপরে মানে আপ মানে কোনো একটা পার্টিকুলার দিকে ওরিয়েন্টেড থাকলে সেটাকে আমরা বিট 1 বলি, এবং কোনো একটা ম্যাগনেটিক অ্যাটম সেটার মোমেন্ট নিচের দিকে পয়েন্ট করে থাকলে আমরা হয়তো সেটাকে 0 বলবো। এরকম ভাবেই তো আমাদের হার্ড ডিস্ক গুলো কাজ করে, বিট বাই বিট স্টোর হয়। তো যেভাবে ম্যাগনেটিক টেপে ওরকম ভাবে বিট স্টোর হয়, সেভাবেই ডিএনএ বা আরএনএ এর মধ্যে ওরকম কোডগুলো স্টোর হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে ব্যাপারটা বা কপি কিভাবে হয়, এটা বোঝার জন্য আমাকে আগে বুঝতে হবে যে মানুষের শরীরের যে ম্যাগনেটিক টেপ, সেই টেপের স্ট্রাকচারটা আদৌ কিরকম, তারপর কিভাবে স্টোরেজ হচ্ছে সেইটা। আচ্ছা, প্রথমে বল যে ছবিটা দেখে বলতে পারার কথা না, তাও জিজ্ঞেস করি, কুইজে যেমন জিজ্ঞেস করে, পারার কথা না সেগুলোও জিজ্ঞেস করে। তো এই ছবিটা দেখে কিসের ছবি বলে মনে হচ্ছে বা কিসের ছবি হতে পারে? দেখ, ছবিটা বড়ও করতে পারি আমি। এনি অ্যান্সার? এই রে, কারোর কোনো অ্যান্সার নেই? শুনতে পাচ্ছিস তো আমার কথা? জীবাশ্ম। এটা হ্যাঁ, জীবাশ্ম ছবি। জীবাশ্ম। ম্যাডাম, জীবাশ্ম ছবি। ও জীবাশ্ম মানে ফসিল বলছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ। কারোর কিছু? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ফসিলের মতো দেখতে। এছাড়া আর কারোর কিছু মানে কোনো গেস করা মানে কিছু মনে হচ্ছে না, তাই তো? ঠিক আছে, আমি বলছি। এটা যেটার ছবি সেটা তোরা ঠিক চট করে ইমাজিন করতেও পারবি না। এটা হচ্ছে একটা ট্রান্সক্রিপশন প্রসেসের ছবি। ঠিক আছে, মানে একটা ডিএনএ কোড সেটা আরএনএ তে কপি হচ্ছে, এবং বাঁদিক থেকে ডান দিকে কপি হচ্ছে আস্তে আস্তে। মানে ডিএনএ কোড আরএনএ তে কপি করার মানে হচ্ছে যে একটা ডিএনএ কোডকে ফলো করে একটা আরএনএ তৈরি হয়। ঠিক আছে, একটা ডিএনএ কোডকে ফলো করে একটা আরএনএ কোড তৈরি হয়। সেই আরএনএ এর ফরমেশনটা স্টেপ বাই স্টেপ, মানে বাঁদিকে একদম কিচ্ছু ছিল না, বাঁদিকে একদম কিচ্ছু ছিল না, তারপরে আস্তে আস্তে ইউনিট ইউনিট একটা একটা করে ইউনিট তৈরি হলো। এবার কাকে ফলো করে জিনিসটা হচ্ছে?
এই যে মাঝখানে যে একটা এক্সিস টাইপের দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ডিএনএ টেমপ্লেট। ঠিক আছে, এই ডিএনএ এর উপর কোড আছে, সেই কোডটাকে ফলো করে আস্তে 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 একটা একটা করে ইউনিট, ইউনিট মানে কিসের ইউনিট? বেসিক্যালি একটা কেমিক্যাল, নেম অফ দ্যাট কেমিক্যাল ইজ রাইবোজোমাল রাইবোনিউক্লিওপ্রোটিন কমপ্লেক্সেস। ঠিক আছে, তো এই রাইবোনিউক্লিওপ্রোটিন কমপ্লেক্স গুলো একটার সঙ্গে আরেকটা অ্যাটাচ হয়ে 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 এই পুরো মেসেঞ্জার আরএনএ গুলোকে ফর্ম করছে। বাদিক থেকে শুরু হয়েছে প্রসেসটা, মানে কিভাবে স্টেপ বাই স্টেপ হয় সেই পুরো জিনিসটাকে একটা মাইক্রোগ্রাফে ছবি তোলা হয়েছে। এটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস which has been captured. তো basically nucleic acids function as the brain and central nervous system of the cell, while proteins carry out most of the functions they specify. তো আমাদের বডির যত ফাংশন আছে বা সেলের যত ফাংশন আছে সেগুলো হচ্ছে নাথিং বাট সেট অফ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন। নিউক্লিক অ্যাসিড ইনস্ট্রাকশন দেয়, প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন সেগুলোকে ক্যারি করে। তো নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা স্টাডি করা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওটার উপরেই ইনস্ট্রাকশনসগুলো স্টোর করা থাকে। তারপরে আমরা প্রোটিনের স্ট্রাকচারও পড়বো। নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা এক্সটেন্সিভলি স্টাডি করার জন্য মানে খুব সিম্পল মডেল হিসেবে কোনটা কাকে নেওয়া হয়েছে? ভাইরাসকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ভাইরাস দু ধরনের হয়, এটা তোরা কোভিডের কল্যাণে নিশ্চয়ই জেনে গেছিস। একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আরএনএ ভাইরাস। করোনা ভাইরাস কোন ধরনের ভাইরাস, ডিএনএ না আরএনএ? দেখি কে বলতে পারে। এ বাবা, নিউজ তো কিছুই পড়ছিস না তোরা। করোনা ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস। ঠিক আছে, এই যে ভ্যাকসিন গুলো এখন দেওয়া হচ্ছে, এটা করোনা ভাইরাসের আরএনএ কোডিংটাকে কপি করেই, মানে ভ্যাকসিন তৈরির মেথডটা হচ্ছে ভাইরাসের, মানে যখন কোনো ভাইরাস কাউকে অ্যাটাক করে তখন যদি সে সেরে যায়, যদি না সারে তাহলে তো আলাদা ব্যাপার, যদি সে সেরে যায় তার অর্থ হচ্ছে বডি ওই ভাইরাসের সঙ্গে লড়াই করার মতন অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে। এইবার একটা সুস্থ লোককে আগে থেকেই কি করে ভাইরাসের সঙ্গে ফাইট করার জন্য তৈরি করা যাবে, যেটা আমরা ভ্যাকসিন নিয়ে করছি, যেটা সেটা অ্যাকচুয়ালি কি করছি না, করোনা ভাইরাস হচ্ছে যেটা আরএনএ ভাইরাস, তো ওর যে আরএনএ কোডিংটা আছে সেই কোডিংটা আর্টিফিশিয়ালি আমরা শরীরে নিচ্ছি। ওই আর্টিফিশিয়াল যে কোডিংটা আমরা নিচ্ছি ওটাই ভ্যাকসিন, ভ্যাকসিনের মধ্যে ওটাই আছে, আর্টিফিশিয়াল কোডিংটা আছে। ওইটা আমাদের শরীরে ঢুকলে বডি কি ভাববে যে করোনা ভাইরাসের অ্যাটাক হয়েছে, আসলে কিন্তু হয়নি, কারণ যেটা ভ্যাকসিন হিসেবে আমরা নিচ্ছি সেটা কিন্তু অরিজিনাল ভাইরাসটা নয়, তার একটা আরএনএ কোডিং এর একটা কপি। মানে সেটা এবার সেই কপিটা কিভাবে শরীরে ঢোকানো হবে সেটা আলাদা ব্যাপার, কেউ মৃত কোষকে ইউজ করে, কেউ অন্য কিছু করে, যাই সেটা আলাদা। মূল কথা হচ্ছে যে আরএনএ কোডিং এর একটা কপি আমাদের বডিতে আমরা ঢুকিয়ে নিচ্ছি। এটা অরিজিনাল ভাইরাস নয়, যেহেতু এটা অরিজিনাল ভাইরাস নয় তাই আমাদের শরীরের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু যেহেতু কোডিংটা শরীরে ঢুকছে তাহলে শরীরকে বোকা বানানো হলো যে ইউ আর করোনা এফেক্টেড। তাহলে এফেক্টেড হলে শরীর তার জন্য প্রিপারেশন নিচ্ছে, অ্যান্টিবডি তৈরি করছে। তাহলে গল্পের মডেল হচ্ছে যে আমি এফেক্টেড হলাম না, তবুও আমার শরীরে যেই অ্যান্টিবডিগুলো থাকলে ভাইরাসটাকে আটকানো যাবে সেই অ্যান্টিবডিগুলো আগে থেকেই আমি শরীরে তৈরি করে রাখছি। তার ফলে অরিজিনালি ভাইরাস যদি আদৌ আমার শরীরে ঢুকে তাহলে সে খুব একটা সুবিধা করতে পারবে না। এই ভ্যাকসিনেটেড যদি একটা লোক না হয় তাহলে কি হবে, তাহলে ভাইরাসটা আসার পর শরীর প্রিপারেশন নিতে শুরু করবে। আর ভ্যাকসিনেটেড হওয়া মানে আগে থেকেই আমার প্রিপারেশন নেওয়া আছে, সৈন্য সামন্ত রেডি, এবার কেউ এলেই অ্যাটাক। ঠিক আছে, তবে কম বয়সীদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে রেজিস্ট্যান্স পাওয়ার বেশি থাকে, যার জন্য বয়স্কদেরকে আগে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মানে কম বয়সীদের ক্ষেত্রে আগে শত্রুপক্ষ চলে এলেও আর কি, মানে সেনাবাহিনী রেডি করতে বেশি সময় লাগে না। যাই হোক, তো ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস এই দুটোকে ভালোভাবে স্টাডি করেই জেনারেলি নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার গুলোকে ভালোভাবে মানে এক্সপ্লোর করা গেছিল। আচ্ছা, তো 4 ধরনের প্রসেস খুব ইম্পর্টেন্ট ফর
সেলুলার ফাংশন এবং এই যে কোডিং ফলো করে যে কাজগুলো হয়। তো 4 ধরনের প্রসেস খুব ইম্পর্টেন্ট সেটার জন্য। ফার্স্ট প্রসেস হচ্ছে, ঠিক আছে এরকম সাইজে থাকবে। ফার্স্ট প্রসেস হচ্ছে ট্রান্সক্রিপশন, যেখানে পোর্শনস অফ দ্য ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স আর কপিড ইনটু মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ গুলোই পরবর্তীকালে দে উইল ডাইরেক্ট দ্য সিনথেসিস অফ আ স্পেসিফাইড প্রোটিন। তাহলে এটা হচ্ছে অরিজিনাল ডিএনএ, সেটার ট্রান্সক্রিপশন হবে অর্থাৎ সেটার কপি হবে। কপি হওয়ার যে প্রসেসটা সেটাকেই বলে ট্রান্সক্রিপশন, এবং কপিটা হয়ে যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। আর একটা জিনিসও হতে পারে, এক্স্যাক্টলি কপি হয়ে দুটো ডিএনএ ক্রিয়েট হতে পারে, যেটা এখানে দেখা যাচ্ছে, এদিক থেকে একটা ডিএনএ বেরিয়েছে, ওদিক থেকে আরেকটা ডিএনএ বেরিয়েছে। এই স্টেপগুলো আমরা পরে পড়বো। এটাকে বলছি রেপ্লিকেশন, আর এইটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার প্রসেস। নেক্সট স্টেপে তো এই মেসেঞ্জার আরএনএ যেটা তৈরি হলো সেটা তাহলে ওই ইনফরমেশনটা ক্যারি করছে, ওই ইনফরমেশনটাকে ইউজ করে ও কি করবে, ও অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিন হচ্ছে কম্বিনেশন অফ অ্যামিনো অ্যাসিডস এবং বিভিন্ন ধরনের প্রোটিন, মানে কি দেয়ার আর ইন টোটাল 20 অ্যামিনো অ্যাসিডস। ঠিক আছে, মোট 20 ধরনের অ্যামিনো অ্যাসিড এক্সিস্ট করে। যেমন 4 ধরনের বেস এক্সিস্ট করে ওই ডিএনএ আরএনএ ফরমেশনে, যেটা বলছি। তো এই 4 ধরনের বেসের বিভিন্ন রকম পেয়ারিং এর উপর বেস করে ডিএনএ আরএনএ বিভিন্ন রকম কোডিং হয়। সেরকম 20টা অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন রকম কম্বিনেশনের উপর বেস করে বিভিন্ন ধরনের প্রোটিন হয়। তো 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কাকে কাকে কি অর্ডারে কম্বাইন করতে হবে সেই ইনস্ট্রাকশনস মেসেঞ্জার আরএনএর মধ্যে থাকে। ঠিক আছে, তো মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার কিছু প্রসেস আছে। প্রথমে ডিএনএ এর সঙ্গে আরএনএ পলিমারেজটা অ্যাটাচড হয়, তারপর পুরো জিনিসটা কপি হয়ে এরকম একটা কমপ্লেক্স সৃষ্টি হয়। তারপর এই যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলো ডিট্যাচ হয়ে যায় এবং যে রেড লাইনটা যেটা থেকে যায় সেটার মধ্যে ডিএনএর ইনস্ট্রাকশনসটা কপি হয়। এই ইনস্ট্রাকশনস ফলো করে ও পরবর্তীকালে প্রোটিন তৈরি করবে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডকে কাকে আগে দিতে হবে, কোনটাকে পরে দিতে হবে, বা কাকে কাকে অ্যাসোসিয়েট করতে হবে, সেই জিনিসটা এই মেসেঞ্জার আরএনএর মধ্যে মানে ওই ইনফরমেশনটা অলরেডি দেওয়া থাকে। আচ্ছা, এইবার ইনস্ট্রাকশনস তো দেওয়া আছে, কিন্তু ইনস্ট্রাকশনসকে রিড করতে হবে, এটা হচ্ছে নেক্সট স্টেপ। তাহলে এই প্রসেসটাতে যেটা হলো সেটা হচ্ছে ইনস্ট্রাকশনস স্টোর করা হলো। এরপর আসবে ইনস্ট্রাকশনস রিড করার প্রশ্ন। কে রিড করবে? একটা অন্য টাইপ অফ আরএনএ এই ইনস্ট্রাকশনস রিড করবে, তার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। ঠিক আছে, হিয়ার ইট ইজ। ওকে, এই প্রসেসটা কিন্তু এখন ঘটছে মানে নিউক্লিয়াসের বাইরে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে ডিএনএটা নিউক্লিয়াসের মধ্যে আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, নিউক্লিয়াসের মধ্যে আবার একটা ছোট্ট অংশ আছে যেটাকে বলছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসের মধ্যে কি আছে? রাইবোজোমাল আরএনএ আছে। ঠিক আছে, ট্রান্সফার আরএনএটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে আছে, পয়েন্ট টু বি নোটেড। নিউক্লিয়াসের মধ্যে একটা ছোট্ট একটা অংশ আছে যেটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাসের মধ্যে কি থাকে? রাইবোজোমাল আরএনএ থাকে এবং রাইবোজোমাল সাব ইউনিট থাকে ইনসাইড দ্য নিউক্লিওলাস। ঠিক আছে, আর ডিএনএ থেকেও যখন মেসেঞ্জার আরএনএ তৈরি হলো, সেই মেসেঞ্জার আরএনএ কিন্তু সঙ্গে সঙ্গেই নিউক্লিয়াসের বাইরে চলে আসে। তাহলে জাস্ট ট্রান্সক্রিপশনের স্টেপটা এবং মেসেঞ্জার আরএনএ ফরমেশন এইটুকুই শুধু নিউক্লিয়াসের মধ্যে ঘটে, বাকি পুরো জিনিসটাই কিন্তু ঘটে নিউক্লিয়াসের বাইরে। ওকে,
আর আরএনএ ভাইরাসের ক্ষেত্রে তো শুধু এটাই থাকে, নিউক্লিয়াস বলে তো আলাদা করে কিছু থাকে না, ওদের এই স্ট্রাকচারটা অতটা ডিফাইন্ড না। যাই হোক, তো মেসেঞ্জার আরএনএ তো কোড টোড নিয়ে বেরিয়ে এলো, এবার এটাকে রিড করতে হবে। রিড করবে কে? রাইবোজোমাল সাব ইউনিটস লাগবে এটার জন্য, না মেনলি রিড করবে রাইবোজোমাল আরএনএ, এই ভুল বলছি, ট্রান্সফার আরএনএ। কিন্তু ট্রান্সফার আরএনএ কে হেল্প করবে কে? রাইবোজোমাল আরএনএ এবং অ্যাসোসিয়েটেড প্রোটিন। তাহলে আরএনএ এর তিনটে টাইপ আছে, এটা খুব ইম্পর্টেন্ট। মেসেঞ্জার আরএনএ, তারপরেই ইম্পর্টেন্সের দিক থেকে আসবে ট্রান্সফার আরএনএ, ইম্পর্টেন্স বা ফাংশনের দিক থেকে আর কি, তারপরেই হচ্ছে আসবে রাইবোজোমাল আরএনএ। তাহলে রাইবোজোমাল আরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ এর অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তার সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের প্রোটিন যারা তাকে হেল্প করবে। তো এদের কাজটা কি? মেসেঞ্জার আরএনএটা এলো, ট্রান্সফার আরএনএ মেসেঞ্জার আরএনএটার কোডগুলোকে রিড করবে এবং মেসেঞ্জার আরএনএর সঙ্গে রাইবোজোমাল সাব ইউনিটস কে অ্যাটাচ করে দেবে এবং তাকে হেল্প করার জন্য আরো কিছু কমপ্লেক্সকে অ্যাটাচ করবে যাকে বলা হয় ট্রান্সলেশন ফ্যাক্টর। এরা কি করবে? এদের কাজ হবে যে এখানে অ্যাটাচড হয়ে গেছে, অ্যাটাচড হয়ে এখানে কোডগুলোকে পড়া। কোডগুলোতে কি আছে? কোন অ্যামিনো অ্যাসিড দরকার সেইটা আছে, আর অ্যামিনো অ্যাসিড মলিকিউলগুলো সেলের মধ্যে কাছাকাছি আছে, ঘুরঘুর করছে। এর একটা কোড দেখবে, এখানে হয়তো লেখা আছে অ্যামিনো অ্যাসিড 1 নম্বর অ্যামিনো, মোট তো 20টা, হয়তো 1 নম্বর অ্যামিনো অ্যাসিডটা খুব দরকার, 1 নম্বরকে নিয়ে এসেও নিজের গায়ে অ্যাটাচ করবে। তারপরের কোডটাতে হয়তো বলেছে এখন 4 নম্বর অ্যামিনো অ্যাসিড দরকার, তাহলে 1 নম্বরের মাথায় 4 নম্বরকে, মানে জিনিসটা মাথায় মাথায় হবে, প্রথমে 1 নম্বরটা অ্যাটাচ হবে, তারপরে ও আবার কোডটাকে রিড করছে, মানে এটা তো একটা স্ট্রিং এর মতো, মানে এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এখানে পরপর পরপর আছে, এই নাম্বারিং গুলো করা আছে, 1 4 5 9 20 19 16 15, ধরা যাক এটা হচ্ছে একটা মেসেঞ্জার আরএনএ। তাহলে রাইবোজোমাল ইউনিটগুলো কি করছে? প্রথমে 1 নম্বর স্লটে গেল, দেখলো এখানে 1 আছে, 1 নম্বর অ্যামিনো অ্যাসিডকে নিয়ে নিল। তারপরে এবারে পাশের পজিশনে গেল, পাশের স্লটে গিয়ে দেখলো 4 লেখা আছে, তাহলে ও 4 নম্বর অ্যামিনো অ্যাসিডকে অ্যাটাচ করলো। তার পাশের স্লটে গেল, দেখলো 5 লেখা আছে, 5 নম্বর অ্যামিনো অ্যাসিডকে অ্যাটাচ করলো। এরকম করে করে সবাই সবার সঙ্গে অ্যাটাচ, 1 4 5 9 এরকম করে করে পরপর চলবে, চলতে চলতে একদম লাস্টে এসে একটা স্টপ সিগন্যাল থাকে, সেটা সমস্ত মেসেঞ্জার আরএনএতেই থাকে। ওই স্টপ সিগন্যাল মানে হচ্ছে প্রোটিনটা কমপ্লিট হয়ে গেছে। যেই স্টপ সিগন্যাল পেলো সঙ্গে সঙ্গে ও কি করলো? এই যে 1 4 5 9 পরপর যা একটা কম্বিনেশন হলো, ওই পুরোটা তাহলে একটা প্রোটিন পলিমার, এটাকেও ডিটাচ করে দিল, তাহলে প্রোটিন ফর্মেশন কমপ্লিট, রাইবোজোমাল সাব ইউনিটেরও কাজ শেষ, রাইবোজোমাল সাব ইউনিট ডিটাচড হয়ে গেল। ওকে, তাহলে এইটা হচ্ছে সংক্ষেপে ডিএনএ এবং আরএনএ এর এই পুরো, মানে ওরা কোষের মধ্যে এক্স্যাক্টলি কি কাজটা করে, এটা হচ্ছে তার একটা সামারি। আর ওই অ্যামিনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ড দিয়ে লিঙ্ক থাকে। এখন ট্রান্সক্রিপশন কেন বলে এটাকে? আরএনএ সিনথেসিসকে ইট ইজ কল্ড ট্রান্সক্রিপশন বিকজ দ্য 4 base sequence language of DNA is exactly copied or transcribed. ট্রান্সক্রিপশন অর্থাৎ কপি বা ট্রান্সক্রাইব করা মানে কপি করা। এখনো জেরক্সকে অনেক সময় ট্রান্সক্রাইব করা বলা হয়। ওই এটিসিজি কম্বিনেশন, এই সিকোয়েন্সটাকে আরএনএ সিনথেসিসের সময় এক্স্যাক্টলি কপি করা হয় বলে এটাকে বলে ট্রান্সক্রিপশন। কেন? কেননা ডিএনএ এর ল্যাঙ্গুয়েজটাও এটিসিজি এবং আরএনএ এর ল্যাঙ্গুয়েজও এইউসিজি, অর্থাৎ একই ধরনের ল্যাঙ্গুয়েজ। সেই জন্য এটিসিজি থেকে এইউসিজিতে যে যাওয়াটা, এইটাকে বলা হয় ট্রান্সক্রাইব করা। কিন্তু ট্রান্সলেশনে কি হয়? আরএনএ এর ল্যাঙ্গুয়েজ থেকে প্রোটিন তৈরি হয়, অর্থাৎ এটিসিজি ল্যাঙ্গুয়েজ থেকে অ্যামিনো অ্যাসিডের ল্যাঙ্গুয়েজে আমরা শিফট করছি। তাহলে এখানে একই ধরনের ল্যাঙ্গুয়েজের একটা প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্নে যাচ্ছি বলে এটা ট্রান্সক্রিপশন বা কপি। কিন্তু
এখানে বিভিন্ন ধরনের দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে যাচ্ছি, অর্থাৎ এটা ট্রান্সলেশন বা অনুবাদ। ঠিক আছে, একটা বাংলা থেকে ইংলিশ করলাম, আরেকটা হয়তো বাংলারই এক ধরনের ল্যাঙ্গুয়েজ থেকে, হয়তো ক্যালকাটার ল্যাঙ্গুয়েজ থেকে মেদিনীপুরের ল্যাঙ্গুয়েজে কপি করলাম। বোঝা গেছে? এই দুই ধরনের অ্যালফাবেট দিয়ে আমাদের লাইফ সাইকেলটা লেখা হচ্ছে। আচ্ছা, তো এখন এই যে ল্যাঙ্গুয়েজ ডিএনএ বা আরএনএ, তো এটার বেসিক্সটা কি? বেসিক্স হচ্ছে নিউক্লিওটাইড। এদের পুরো কথা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা একটু ভালো করে দেখতে হবে। ডিএনএ আর আরএনএ দে আর কেমিক্যালি ভেরি সিমিলার, দুটো ছোট ডিফারেন্স আছে, ওইটার উপরেই কত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। প্রাইমারি স্ট্রাকচার দুজনেরই হচ্ছে দে আর লিনিয়ার পলিমার্স। পলিমার্স আর কম্পোজড অফ মনোমার্স। এই মনোমারকেই বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে, লম্বা চেনের মতো মলিকিউল, তার যে একটা সাব ইউনিট বা বেসিক ইউনিট, সেইটা হচ্ছে নিউক্লিওটাইড। বিভিন্ন ছোট ছোট নিউক্লিওটাইড পাশাপাশি অ্যাটাচ হয়ে ওই লিনিয়ার পলিমারটা ক্রিয়েট করছে। ডিএনএ এবং মেসেঞ্জার আরএনএ এরা কাজ করে প্রাইমারিলি অ্যাজ ইনফরমেশনাল মলিকিউল। ট্রান্সফার আরএনএ এর কাজটা কিন্তু আলাদা, এবং রাইবোজোমাল আরএনএ এর কাজটাও আলাদা। ঠিক আছে, ডিএনএ আর মেসেঞ্জার আরএনএ এর কাজটা একই রকম, এটা ইনফরমেশনাল মলিকিউল হিসেবে কাজ করে। ওরা ওই এক্সাক্ট সিকোয়েন্স অফ দ্য নিউক্লিওটাইডস সেইটাকে ওরা ক্যারি করে। আচ্ছা, এবার নিউক্লিওটাইড এর কথাই এলো যখন, নিউক্লিওটাইড ব্যাপারটা কি সেটা একটু দেখি। তাহলে 5টা আলাদা টাইপের নিউক্লিওটাইড আছে, যেগুলো দিয়ে নিউক্লিক অ্যাসিড পলিমার গুলো তৈরি হয়। ডিএনএর ওভারঅল স্ট্রাকচার তো তোরা জানিস, এটা তো একটা বিখ্যাত স্ট্রাকচার। তো এখানে বেসিক্যালি তো দুটো স্ট্র্যান্ড আছে, এরকম এরকম একটা স্ট্র্যান্ড, আবার এরকম এরকম আরেকটা স্ট্র্যান্ড, এই দুটোই ওরকম পেঁচিয়ে পেঁচিয়ে ওই রকম স্ট্রাকচারটা হয়। তো ওই যে লম্বা যে স্ট্র্যান্ড বা লম্বা যে ডিএনএর একটা, মানে কি বলবো, একটা আর কি থ্রেড বা সুতো, ওইটাই হচ্ছে একটা লিনিয়ার পলিমার। ওই লিনিয়ার পলিমারের একদম বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে নিউক্লিওটাইড, আর গোটা জিনিসটাকে বলে নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড দিয়ে। কত ধরনের নিউক্লিওটাইড অ্যাভেলেবেল? 5 রকমের নিউক্লিওটাইড অ্যাভেলেবেল। ঠিক আছে, 5টা টাইপ কি কি? ডিএনএ এর এটিসিজি, এছাড়া ইউরাসিল, আরএনএ এর একটা এক্সট্রা। আরএনএ তে টি থাকে না, থাইমিন থাকে না, থাইমিনের বদলে ইউরাসিল থাকে। ওকে। আচ্ছা, তো monomers from which DNA and RNA polymers are built, they are called nucleotides. নিউক্লিওটাইডের কমন স্ট্রাকচার হচ্ছে একটা ফসফেট গ্রুপ থাকবে। Phosphate group will be linked by a phosphoester bond to a 5-carbon sugar, which in turn is linked to a nitrogen and carbon containing ring structure, commonly referred to as a base. আচ্ছা, কি কি থাকবে একটা নিউক্লিওটাইডে? সমস্ত নিউক্লিওটাইডের একটা কমন স্ট্রাকচার আছে, এই বেসের জায়গাটাই শুধু আলাদা হবে, বাকি স্ট্রাকচারটা কমন স্ট্রাকচার। কমন স্ট্রাকচারটা কি? একটা ফসফেট গ্রুপ, একটা ফসফোএস্টার বন্ড। ফসফোএস্টার বন্ডটা অবশ্য এই ছবিতে ওরা অতটা ক্লিয়ারলি দেয়নি। আচ্ছা, ফসফোএস্টার বন্ডে একটু পরে আসছি। একটা ফসফেট গ্রুপ থাকবে, সেটা একটা পেন্টোজ সুগারের সঙ্গে অ্যাটাচ থাকবে। পেন্টোজ সুগারটা হচ্ছে এইটা, 1 2 3 4 5, 5টা কার্বন থাকবে, 5 কার্বন সুগার। 5 কার্বন সুগারের সাথে ফসফেট গ্রুপটা, হ্যাঁ এই তো কি দিয়ে লিঙ্ক আছে? ফসফোএস্টার বন্ড দিয়ে লিঙ্ক আছে।
এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, 5 কার্বন সুগারটা কার সঙ্গে কানেক্টেড থাকবে? নাইট্রোজেন অ্যান্ড কার্বন কন্টেইনিং রিং স্ট্রাকচার। নাইট্রোজেন অ্যান্ড কার্বন কন্টেইনিং রিং স্ট্রাকচার কোনটা এখানে? এইটা। এই যে রিং স্ট্রাকচার, এইটাকেই বলা হয় বেস। এই বেসটাই 5 রকম হতে পারে, যেটা বললাম আগেই, এ টি সি জি ইউ। এই 5 রকম বেসের সাথে জিনিসটা কানেক্টেড থাকতে পারে বলেই 5 রকমের নিউক্লিওটাইড সৃষ্টি হয়। না হলে নিউক্লিওটাইডের বেসিকটা একই, সেটা হচ্ছে ফসফেট থাকবে, একটা ফসফোএস্টার বন্ডের মাধ্যমে 5 কার্বন সুগারের সঙ্গে অ্যাটাচ থাকবে। সেই 5 কার্বন সুগারের সঙ্গে একটা পজিশনে, যেটা 1', এই পজিশনে একটা জিনিস লক্ষ্য করলে দেখবি যে প্রত্যেকটা কার্বনের এখানে একটা একটা করে নাম আছে, ঠিক আছে? ও আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 5 কার্বন সুগার ঠিকই, কিন্তু 5টা কার্বন কিন্তু 1 2 3 4, আর এইখানে আরেকটা 5, ঠিক আছে? এবার প্রত্যেকটা কার্বনকে নাম্বারিং করা আছে, কেননা 5টা কার্বন কিন্তু ইকুইভ্যালেন্ট নয়, প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে বন্ডিংটা কিন্তু আলাদা। ওকে, যেমন ধর এইখানের কার্বনটা যদি দেখি আমি, 1 পজিশনের কার্বন, তাহলে 1 পজিশনের কার্বনের সঙ্গে একটা হ্যান্ডে বেস আছে, আরেকটাতে অক্সিজেন আছে, আরেকটাতে হাইড্রোজেন আছে, আরেকটাতে একটা কার্বন আছে। অথচ এই কার্বনের ক্ষেত্রে কিন্তু তা নয়। এই কার্বনের ক্ষেত্রে একটাতে এইচ, একটাতে হাইড্রক্সিল গ্রুপ, একটাতে আরেকটা কার্বন, অন্যটাতে আরেকটা কার্বন। তো প্রত্যেকটা কার্বনের মানে কি বলবো ওটাকে, মানে ইমিডিয়েট যে নেক্সট বন্ডিং সেটা যেহেতু আলাদা, তাই প্রত্যেক মানে কোনো না, কার্বনই 2 কিন্তু, 3 মনে হয় তো একই। হ্যাঁ বল। 2 3 মনে হয় তো একই। 2 দুই 3 মনে তিন হয় একই না? কি একই না? কি করে একই? 2 এর সঙ্গে কে অ্যাটাচড আছে? 2 এর সঙ্গে দেখি তাহলে, এদিকে কার্বন এদিকে কার্বন, এইচ ও এইচ। 3 এর সঙ্গে এদিকে কার্বন এদিকে কার্বন, এইচ। হ্যাঁ হ্যাঁ, 2 3 তাহলে ইকুইভ্যালেন্ট, হ্যাঁ ঠিকই বলেছিস, রাইট। 2 আর 3 ইকুইভ্যালেন্ট, আর একটা তো পুরো আলাদা, 4টাও পুরো আলাদা, 5টা তো আলাদাই। 5 এর সঙ্গে ফসফেট গ্রুপটা ডাইরেক্ট লিঙ্ক আছে, ঠিক আছে? আর এই রিং স্ট্রাকচারটাও, এদের মধ্যেও আবার একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, মানে এ এবং জি, এরা একটা পার্টিকুলার টাইপের, আর সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল, এদেরকে বলা হয় পাইরিমিডিন, এরা একটু আলাদা টাইপের। এই ছবিটা পরের স্লাইডে আছে। এই যে 5টা ডিফারেন্ট বেস, এদের মধ্যে দুটো গ্রুপ, মানে অ্যাডেনিন আর গুয়ানিন, এরা পিউরাইন গ্রুপে আছে। ইউরাসিল, থাইমিন আর সাইটোসিন, এরা হচ্ছে পাইরিমিডিন গ্রুপে আছে। পিউরাইন গ্রুপ আর পাইরিমিডিন গ্রুপের মধ্যে মেন ডিফারেন্স কি? পিউরাইন গ্রুপে দেখতে পাচ্ছি দুটো রিং আছে, দুটো রিং একসঙ্গে অ্যাসোসিয়েটেড, কিন্তু পাইরিমিডিন গ্রুপের মধ্যে একটাই রিং আছে। এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিফারেন্স। এইবার পিউরাইন গ্রুপের মধ্যে আবার অ্যাডেনিন আর গুয়ানিন, ডিফারেন্স, একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স এখানে, এখানে NH2 আর এখানে অক্সিজেন। এছাড়া এইটার মধ্যে অক্সিজেনটা টোটালি মিসিং, ঠিক আছে? অক্সিজেন অ্যাডেনিনের মধ্যে থাকে না, অক্সিজেনটা গুয়ানিনের মধ্যে থাকে। এই ধরনের কিছু ডিফারেন্স আছে, কিন্তু ওভারঅল স্ট্রাকচারটা একই, এবং যার জন্য দেখা যাচ্ছে যে এখানে নাম্বারিং এর ইয়েটাও একই, মানে নাম্বারিং এর মেথডটাও একই। ওকে, পাইরিমিডিন গ্রুপের মধ্যে যেমন ইউরাসিল, থাইমিন আর সাইটোসিন, তো এদের মধ্যে যেমন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কিছু না কিছু ডিফারেন্স আছে। যেমন থাইমিনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে দুটো অক্সিজেন আছে, কিন্তু সাইটোসিনের মধ্যে একটাই অক্সিজেন আছে। ইউরাসিলের মধ্যে আবার দুটো অক্সিজেন আছে। আবার কে কোথায় অ্যাটাচ হচ্ছে সেইটাও আবার ম্যাটার করে। আবার ইউরাসিল আর থাইমিনের ক্ষেত্রে যেমন এরা দুটো দুটো অক্সিজেন আছে ঠিকই, কিন্তু এইখানটাতে
ডিফারেন্সটা আছে। এখানে এটা মিথাইল গ্রুপ আছে, whereas এখানে শুধুমাত্র এইচ আছে। ঠিক আছে, এইরকম কিছু মাইনর ডিফারেন্স আছে, কিন্তু মেজরলি এরা একটা গ্রুপের অন্তর্গত। আচ্ছা, তো আরএনএ এর সঙ্গে ডিএনএ এর পার্থক্য একটা তো অবশ্যই যে আরএনএ তে ইউরাসিল থাকে আর ডিএনএ তে পাইরিমিডিন ম্যাম থাকে। এগুলো শুধু বেস গুলো না? হ্যাঁ, এগুলো বেস গুলো শুধু, মানে এর আগের পেজে যে নিচে যে গ্রুপটা পুরো ঝুলে ছিল সেটা তো সবার একই থাকে। নিচের গ্রুপ, হ্যাঁ এই ব্যাপারটা তো, হ্যাঁ হ্যাঁ একদমই, এগুলো শুধু বেস। এই যে 5টা ডিফারেন্ট নিউক্লিওটাইড বলছি কারণ 5টা ডিফারেন্ট বেস, আর কিচ্ছু না, বাকি এই পার্টটা পুরো সেম। ঠিক আছে, এবার ডিএনএ এর সঙ্গে আরএনএ এর একটা পার্থক্য হচ্ছে যে ডিএনএ তে থাইমিন থাকে আর আরএনএ তে ইউরাসিল থাকে। আরেকটা পার্থক্য হচ্ছে ওই পেন্টোজ যে গ্রুপটা, এই যে 5 কার্বন সুগার যে পেন্টোজ, যার সঙ্গে এই ব্যাপারটা পুরোটা অ্যাটাচ, মানে পেন্টোজটাকেই বেস, মানে পেন্টোজটাকেই প্ল্যাটফর্ম হিসেবে ধরা যেতে পারে আর কি। পেন্টোজের একটা দিকে ফসফেট থাকে আর একটা দিকে বেস থাকে। তো আরএনএ এর ক্ষেত্রে এই পেন্টোজটা হচ্ছে রাইবোজ, কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে এই পেন্টোজটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, যার জন্য এটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ এর ক্ষেত্রে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এবার রাইবোজের সঙ্গে ডিঅক্সিরাইবোজ, ম্যাডাম আরেকবার বলুন। হ্যাঁ আরএনএ এর সঙ্গে ডিএনএ এর দুটো ডিফারেন্স আছে। ঠিক আছে, এক হচ্ছে ডিএনএ তে এটিসিজি থাকে আর আরএনএ তে এইউসিজি থাকে, থাইমিনের বদলে ইউরাসিল থাকে। এটা তো বেসের পার্টটা বললাম, বেসের পার্টটাই ডিফারেন্স। আর একটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচারে যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে এই যে পেন্টোজ সুগার, হুম, এই পেন্টোজটা আরএনএ এর ক্ষেত্রে একরকম, ডিএনএ এর ক্ষেত্রে অন্যরকম। আরএনএ এর ক্ষেত্রে কি, আরএনএ এর ক্ষেত্রে এটাকে বলে রাইবোজ, আরএনএ এর ক্ষেত্রে 2 পজিশনটাতে, দেখ তাহলে 2 ড্যাশ আর 3 ড্যাশ কিন্তু আর ইকুইভ্যালেন্ট থাকলো না অ্যাকচুয়ালি। 2 ড্যাশে যে কার্বনটা আছে আরএনএ এর ক্ষেত্রে বলছি, তখন হাইড্রক্সিল গ্রুপ থাকে, কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে 2 ড্যাশ পজিশনটাতে হাইড্রোজেন গ্রুপ থাকে, হাইড্রক্সিল থাকে না। অর্থাৎ একটা অক্সিজেন বেসিক্যালি কমে যায়, তার জন্যই এটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ, মানে একটা অক্সিজেন কম, হাইড্রক্সিল গ্রুপের বদলে হাইড্রোজেন গ্রুপ থাকে। ঠিক আছে, তাহলে পেন্টোজ সুগার, যেটা পেন্টোজটা যেটা আছে সেইখানে একটা ডিফারেন্স থাকছে, আর বেসগুলোর মধ্যে একটা ডিফারেন্স থাকছে। এইটুকুই ডিএনএ এর সঙ্গে আরএনএ এর ডিফারেন্স, অথচ মানে জাস্ট এইটুকুই ডিফারেন্স, কিন্তু মানে একটা এখানে একটা অক্সিজেন ছিল যেটা এখানে থাকে না, আর একটা থাইমিনের বদলে ইউরাসিল থাকে, জাস্ট ওইটুকুর জন্যই ডিএনএ আর আরএনএ এর ব্যবহারটাই পুরো চেঞ্জ হয়ে গেল। মেন জেনেটিক ইনফরমেশন কিন্তু ডিএনএই ক্যারি করে, পরে ও আরএনএ কে ইউজ করে সেটা একটা আলাদা ব্যাপার, প্রোটিন তৈরি করার জন্য আরএনএ কে ইউজ করে, কিন্তু মেন যে জেনেটিক ইনফরমেশন ডিএনএ প্রাণীদের জন্য, মানে আরএনএ ভাইরাস, যেমন আরএনএ ভাইরাসের জেনেটিক ইনফরমেশন আরএনএ তেই থাকবে কারণ ওর ডিএনএ নেই, কিন্তু যেসব প্রাণীদের ডিএনএ আছে তাদের কিন্তু কোডগুলো ডিএনএ তেই স্টোর থাকে। অদ্ভুত ব্যাপার হচ্ছে ডিএনএ এর সঙ্গে আরএনএ এর পার্থক্য কিন্তু এমন কিছু নয়, মানে যদি আমরা ফিজিসিস্টরা যেভাবে চিন্তা করি সেইভাবে চিন্তা করলে এমন কিছুও নয়, মানে একটা হাইড্রোক্সিলের বদলে হাইড্রোজেন, অথচ তার জন্য পুরো ফাংশনালিটিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই ফিজিক্সের দৃষ্টিভঙ্গি থেকে ভাবলেও তাই, যে ফিজিক্যাল প্রপার্টিও চেঞ্জ হয় একটা অ্যাটম থাকা বা না থাকার উপর, কিন্তু তার জন্য একদম পুরো ফাংশনটাই চেঞ্জ হয়ে যাওয়া, সেটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, তো এই গেল আমাদের কেমিক্যাল স্ট্রাকচার অফ নিউক্লিওটাইডস। তাহলে এরকম ভাবে, এরকম একটা একটা করে ব্লক নিয়ে, মানে এই গোটা জিনিসটা কিন্তু একটা নিউক্লিওটাইড, ঠিক আছে, মানে এই পুরো ব্যাপারটা, মানে ফসফেট, 5 কার্বন সুগার এবং বেস, এই গোটা জিনিসটা নিয়ে একটা নিউক্লিওটাইড। 5 রকমের নিউক্লিওটাইড হয় কেননা 5 রকমের বেস অ্যাভেলেবেল।
এই নিউক্লিওটাইড গুলোকে পরপর পরপর জুড়ে এই একটা স্ট্র্যান্ড তৈরি হবে। কি ঝামেলার জিনিস। আচ্ছা, এর মধ্যে একটুখানি একটা জিনিস একটু বলে নিই, যেটাকে ক্রোমোজোম কেন বলে। আসলে অবজার্ভটা আমরা আদৌ কিভাবে করি, ডিএনএ বা আরএনএ কে আমরা অবজার্ভ কিভাবে করি, ওখান থেকে ক্রোমোজোম নামটা এসেছে। ক্রোম কথাটার মানে হচ্ছে কালার। এখন এই ডিএনএ বা আরএনএ এদের লেংথ তো অনেক, কোড ওরা স্টোর করে, লেংথ তো অনেকটাই হবে। সেলুলার আরএনএ গুলো জেনারেলি 22টা নিউক্লিওটাইড থেকেও হতে, মানে মিনিমামটা বলছে এটা। সবচেয়ে ছোট আরএনএ যেটা আছে সেটা হয়তো মাত্র 22টা নিউক্লিওটাইডের কম্বিনেশন, সেখান থেকে শুরু করে হাজার হাজার নিউক্লিওটাইড, মানে অতটাও লম্বা হতে পারে আরএনএ। ডিএনএর ক্ষেত্রে সেটা আরো বেশি, আরএনএর ক্ষেত্রে সেটা কয়েক হাজার নিউক্লিওটাইড নিয়ে তৈরি হতে পারে, আর ডিএনএ 100 মিলিয়ন নিউক্লিওটাইডস নিয়ে ডিএনএ তৈরি হতে পারে। ডিএনএ লেন্থ কিন্তু আরএনএ থেকে অনেক বেশি হয়। এবার এই ডিএনএ গুলোকে, ডিএনএ সম্পর্কে যে আমরা এত কিছু জেনেছি, এখন তো আরো অনেক অ্যাডভান্স টেকনোলজি, তো আমরা এগুলোকে ভিজুয়ালাইজ করি লাইট মাইক্রোস্কোপ দিয়ে, এবং এদেরকে বিভিন্ন রকম কালার দিয়ে বিভিন্ন রকম কালারিং করা যায় এদেরকে, নানান রকম। কিভাবে করা যায়? প্রোটিন দিয়ে অ্যাসোসিয়েট করার পর, তাহলে যেহেতু এদেরকে মানে বিভিন্ন জেনেটিক পার্টকে বিভিন্ন রকম প্রোটিন দিয়ে অ্যাটাচ করার পর কালারিং করে অবজার্ভ করা যায় মাইক্রোস্কোপে, ভিজিবল কালার, সেই জন্য এদেরকে বলা হয় ক্রোমোজোম। কেননা এদেরকে কালারটা করা যায়, দে আর মানে সুটেবল ফর কালারিং। কেননা যে কোনো অর্গানিক মলিকিউলেই যে তুই ইচ্ছে মতন কালার করে দিতে পারবি এরকম তো না, সেটা কালারটা যে মলিকিউল দিয়ে কালার করা হচ্ছে সেইটার সঙ্গে ওইটার বন্ডিং করার ক্যাপাবিলিটি থাকতে হবে। ক্রোমোজোম গুলো সেইটা আছে, দে আর স্টেইনেবল, therefore that's why they are called chromosomes. আচ্ছা, এইবার ওই নিউক্লিওটাইড গুলো কিভাবে অ্যাটাচড হয়ে ওই স্ট্র্যান্ড তৈরি করে। A nucleic acid strand is a linear polymer with end to end directionality. একটা ডিরেকশনালিটি আছে নিউক্লিক অ্যাসিড স্ট্র্যান্ডের। নিউক্লিওটাইড গুলো ফটফট পরপর অ্যাটাচড হয়ে গেল এরকম কিন্তু না। আচ্ছা, প্রথমত দেখি আমাদের সেই মানে পরিচিত নিউক্লিক অ্যাসিডটা নিশ্চয়ই চিনতে পারছিস, মানে নিউক্লিওটাইড গুলো এরকমই ছিল, মনে পড়ছে নিশ্চয়ই। এটা হচ্ছে 5 কার্বন সুগার, তার সঙ্গে এখানে বেস আছে আর এখানে ফসফেট গ্রুপ আছে, হলো। এবার এই নিউক্লিওটাইড গুলো জাস্ট পরপর অ্যাটাচ হয়ে ওই স্ট্র্যান্ডটা তৈরি হয়, আর বেসের পজিশনে এ টি সি জি ইউ এরা যা খুশি থাকতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে দেয়ার ইজ এন্ড টু এন্ড ডিরেকশনালিটি। যেমন খুশি তেমন অ্যাটাচ করে পেঁচিয়ে দিলাম, এই ব্যাপারটা করলে তুই ডিএনএ তৈরি করতে পারবি না। আচ্ছা, অ্যাটাচ করার, প্রথমত অ্যাটাচড হচ্ছে কিভাবে? ফসফোডাইএস্টার বন্ড দিয়ে। এই যে বাঁদিকে একটা ফসফেট গ্রুপ ছিল, সেই ফসফেট গ্রুপের একটা সামান্য স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, যার ফলে এই পুরো জিনিসটা ফসফোডাইএস্টার বন্ডে কনভার্ট হচ্ছে। ফসফোডাইএস্টার এক্স্যাক্টলি কেন সেটা আমি পরে বলবো, ঠিক আছে? মানে ডাইএস্টারের পার্টটা আমার এক্ষুনি ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। ফসফেট গ্রুপটা আছে, এস্টারটা মোস্ট প্রবাবলি অক্সিজেন বন্ডিং এর কিছু একটা নাম, তো ওটা আমি একটু পরে দেখে বলে দেব। তো মোট কথা ওই যে ফসফেট গ্রুপটা আছে ওইটাই অ্যাকচুয়ালি বন্ডিং এর কাজটা করছে বিভিন্ন নিউক্লিওটাইডের মধ্যে। তো দ্যাট বন্ড ইজ কল্ড ফসফোডাইএস্টার বন্ড। এইবার ডিরেকশনালিটি পার্টটা কিভাবে আসছে? যখন আমরা 5 কার্বন সুগারে হাইড্রোজেনের কার্বন অ্যাটমগুলোর মানে নাম্বারিংটা করেছিলাম, তখন কি কি নাম্বারিং ছিল? 1 2 3 4 5, তাই তো? আচ্ছা, এইবার এইটা যদি একটা নিউক্লিক অ্যাসিড স্ট্র্যান্ড হয়, ধরা যাক এইটুকুই একটা স্ট্র্যান্ড, মানে এই যে জিনিসটা বলছি, ধরা যাক সেটা এখানটা এইটা আর নিচটা হচ্ছে এইটা।
ঠিক আছে, তাহলে এই স্ট্র্যান্ডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদম নিচের যে 5 কার্বন সুগার তার যে 3' থার্ড যে কার্বনটা সেখানে মানে একদম নিচের যে 5 কার্বন সুগার তার যে 3 নম্বর কার্বন সেখানে সেটা তো একটা এন্ড, সেখানে হাইড্রক্সিল গ্রুপ আছে। আর একদম উপরের যে 5 নম্বর কার্বন সেখানে ফসফেট গ্রুপ আছে। মানে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মানে একটা সিঙ্গেল নিউক্লিওটাইড যখন ছিল সেখানেও এরকমই ব্যাপার ছিল। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে আমি যখন একটা নিউক্লিক অ্যাসিডের স্ট্র্যান্ড তৈরি করে ফেলেছি তখন কিন্তু তার যে দুটো এন্ড, সেই দুটো এন্ডের কিন্তু একটা মানে কি বলবো মানে ইউনিকনেস আছে। একটা সাইডের থার্ড কার্বনে হাইড্রক্সিল গ্রুপ আছে, আরেকটা সাইডের 5th কার্বনে ফসফেট গ্রুপ আছে। আর এদের মাঝখানে জিএসি আছে। মানে আমি বলতে চাইছি যে এই নিউক্লিক অ্যাসিডটাকে উল্টে দিলে যে এটা একই রকম দেখতে থাকবে সেটা কিন্তু মোটেও নয়। যেই এন্ডে সি আছে তার সঙ্গে এখানটাতে ফসফেট গ্রুপ আছে, অর্থাৎ আমি এটাকে মার্ক করতে পারবো বা আমি এটাকে আইডেন্টিফাই করতে পারবো। কিরকম ভাবে আইডেন্টিফাই করতে পারবো এই ছবিটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে সেটা। একটা এন্ড থেকে আমি কোডিং মানে কোডটাকে যদি পড়া শুরু করি তাহলে একটা এন্ডে 5th কার্বনে ফসফেট গ্রুপ আছে এবং সেই মানে সেই মানে লাস্ট নিউক্লিওটাইডের সঙ্গে সি বেসটা অ্যাটাচড আছে। হলো, এইবার তার সঙ্গে থার্ডের সঙ্গে 5th, সেটা ঠিক আছে, পরপর এই সিকোয়েন্সটা পরপর রান হচ্ছে। থার্ড কার্বন 5th কার্বন, থার্ড কার্বন 5th কার্বন, থার্ড কার্বন। এইটার সঙ্গে কিন্তু কারোর কোনো 5th কার্বন বা অন্য কোনো নিউক্লিওটাইডের অ্যাটাচমেন্ট নেই, কেননা এখানে শেষ হয়ে যাচ্ছে যেহেতু জিনিসটা। তো সেটার সঙ্গে লাস্ট গ্রুপ কি আছে, হাইড্রক্সিল। এবং বেসের কম্বিনেশনটা কিভাবে আছে, এখানে সি আছে, এখানে এ আছে, এখানে জি আছে। অর্থাৎ এটাকে যদি আমি কোনো একটা ম্যাগনেটিক টেপ হিসাবে দেখি তাহলে আমি বলবো যে এখানে CAG আছে। কিভাবে আছে, যেই এন্ডে ফসফেট গ্রুপ ফ্রি আছে এবং সেটা 5' সেখান থেকে আমি পড়া শুরু করব, সি পাবো, তারপর এ পাবো, তারপর জি পাবো, তারপর ওটা শেষ হয়ে যাবে 3' এন্ডে হাইড্রক্সিল গ্রুপ আছে। এই হচ্ছে আমার ম্যাগনেটিক টেপ। মানে ম্যাগনেটিক টেপ হচ্ছে অ্যাকচুয়ালি এটা। এবং সেই টেপে ইনফরমেশন কিভাবে আছে, এইভাবে আছে CAG। মানে এই সিএজিটা কিন্তু সিএজি, মানে এই সিএজি এটাকে যদি আমি আবার ইচ্ছে মতন ডান দিক থেকে পড়ি, কারণ দেখ একটা কোষের মধ্যে তো মানে একটা কোষ তো একটা কোষ, মানে ওটাকে তো তুই মানে আমি ডিএনএটাকে ভার্টিক্যালি রাখছি, আমি ডিএনএ কে এক্স অক্ষ বরাবর রাখবো বা ওয়াই অক্ষ বরাবর রাখবো, ওরকম তো তুই করতে পারিস না, বা বডিও তো সেরকম বুঝবে না। তাহলে এবার এটা কারোর মনে হতেই পারে যে ডিএনএর একটা স্ট্র্যান্ড সেটা উপর থেকে দেখতে যেমন নিচে থেকেও দেখতে একই রকম। বা এটাও তুই বলতে পারিস যে সিএজি কোড, এই সিএজিটা যে জিএসি নয়, মানে আমি বলতে চাইছি যে সিএজি আর জিএসি এরা এই দুটো কি ইকুইভ্যালেন্ট, বা বাঁদিক থেকে পড়লেও হবে ডান দিক থেকে পড়লেও হবে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, বাঁদিক ডান দিকটাও কিন্তু স্পেসিফাইড। একটা এন্ড থাকবে 5' আর একটা এন্ড থাকবে 3'। 5' দিকে ফসফেট অ্যাটাচড আছে, 3' দিকে হাইড্রক্সিল অ্যাটাচড আছে। এইটা হচ্ছে একটা কমপ্লিট নিউক্লিক অ্যাসিড স্ট্র্যান্ড। এইবার বেসগুলো কিভাবে কি অর্ডারে সাজানো আছে সেটা ওখানে একটা নির্দিষ্ট অর্ডারে করা আছে। এই কোডটা কিন্তু ফিক্সড। এই নিউক্লিক অ্যাসিড যে কোড ক্যারি করছে এটা কিন্তু একটা ইউনিক কোড, এবং এটাকে কোন দিক থেকে কিভাবে পড়তে হবে ওটাও কিন্তু ফিক্সড। বুঝেছিস, এই জিনিসটাকেই আমরা বলছি ডিরেকশনালিটি। আচ্ছা, এই ছবিটা কিন্তু একটু সিম্পলিফাইড, মানে এটা দেখে হঠাৎ করে মনে হবে যে 3' এন্ডে হয়তো সি অ্যাটাচড আছে, সেটা কিন্তু নয়। এখানে জাস্ট এটাই বোঝানো হচ্ছে যে মানে 3-5 এই জিনিসটা পরপর এখানে হচ্ছে, কিন্তু এখানের যে 5 এটা আবার পরের কারোর সঙ্গে অ্যাটাচড হয়নি। এখানে একটা ফসফেট আছে এবং এখানে 3টারও পাশে কিছু নেই, এখানে হাইড্রক্সিল আছে। জাস্ট এইটা বোঝানোর জন্যই এখানে এটা এইভাবে দেখিয়েছে, মানে জাস্ট টু এমফাসাইজ দ্য ডিরেকশনালিটি।
ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা দেখলাম তাহলে এবার একটু আরেকবার, মানে আমি জানি না এটা আরেকবার তোদের দেখার দরকার আছে কিনা। এই যে এইটা বুঝতে পারছিস তো, এই এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে এইটা ছিল, মানে এটা তো ডিএনএ নিয়ে স্টাডি করছি, অর্থাৎ এটা তো ডিঅক্সি রাইবোজই থাকবে। এই যে এখানে যেমন হাইড্রোজেনই আছে, আরএনএ হলে এখানে আবার একটা হাইড্রক্সিল হয়ে যেত, কিন্তু এটা আরএনএ নয়, তাই এখানে শুধু হাইড্রোজেন। আর বাদিকের যে পোর্শনটা 3' এই 3'টা তো দুজনের ক্ষেত্রেই OH, যখন ওরা শুধু নিউক্লিওটাইড, কিন্তু যখন নিউক্লিওটাইড গুলো একটা আরেকটার সঙ্গে অ্যাটাচড হচ্ছে তখন কিন্তু ওই হাইড্রোজেনটা আর থাকছে না, মানে যেটা এখানে থাকার কথা ছিল। থাকবে কার ক্ষেত্রে? যে একদম নিচে আছে তার ক্ষেত্রে হাইড্রোজেনটা থেকে যাবে, সেটাই 3' এন্ড পুরো নিউক্লিক অ্যাসিড স্ট্র্যান্ডে। মাঝের যে লোকরা আছে তাদের জন্য কিন্তু হাইড্রোজেনটা থাকবে না। কেন থাকবে না? কারণ তাদেরকে ফসফেট গ্রুপের সঙ্গে অ্যাটাচড হয়ে এদেরকে কানেক্ট করতে হচ্ছে। ওকে, আবার ফসফেট গ্রুপের ক্ষেত্রেও বলবো, ফসফেট গ্রুপের ক্ষেত্রে যদি মানে ফ্রি এন্ড থাকে, 5' এর সঙ্গে যে ফসফেট গ্রুপ সেটা পিওরলি ফসফেট থাকছে, যে কিনা একদম ফ্রি এন্ডে আছে সে পিওরলি ফসফেট থাকছে। কিন্তু যারা মাঝখানে আছে তারা কিন্তু অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড হয়ে ফসফোডাইএস্টার বন্ডে কনভার্ট হয়েছে। এই অক্সিজেনের সঙ্গে যে বন্ডিংটা যে আছে এটার এখান থেকেই ডাইএস্টার নামটা আসছে। ঠিক আছে, পরিষ্কার? ওকে, তাহলে এখান থেকে বোঝা গেল যে 2' আর 3' যে ইকুইভ্যালেন্ট নয় তো বটেই, মানে প্রচন্ড রকম ভাবে নন ইকুইভ্যালেন্ট। মানে শুধু নিউক্লিওটাইড হলে ইকুইভ্যালেন্ট, কিন্তু যখন আমি ডিএনএ এর দিকে যাচ্ছি তখন কিন্তু এদের মধ্যে প্রচুর পার্থক্য। শুধু স্ট্রাকচারটা দেখলে স্ট্রাকচারালি ইকুইভ্যালেন্ট, মানে শুধু নিউক্লিওটাইড দেখলে। এরপরে দেখবি 3' আর 5' আরো কি সাংঘাতিক ডিরেকশনালিটি মেনটেন করছে। আচ্ছা, তো the linear sequence of nucleotides linked by phosphodiester bond constitutes the primary structure of a nucleic acid molecule. এটা কিন্তু জাস্ট একটা নিউক্লিক অ্যাসিডের একটা স্ট্র্যান্ড তৈরি করেছে, আর কিছু এখনো করব না। আচ্ছা, এইবার আমাদের যে সমস্ত ফাংশনালিটি, আমাদের যে বডি এবং তার যে যত ফাংশন, সেটা ডিএনএ আরএনএ ইনস্ট্রাকশনস দিচ্ছে, প্রোটিন সেটা ক্যারি আউট করছে। প্রোটিন হচ্ছে বেসিক্যালি পলিপেপটাইডস, একাধিক পেপটাইড বন্ড, পেপটাইডের কম্বিনেশন। পেপটাইডের ব্লক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আর ডিএনএ আরএনএ এরা হচ্ছে পলিনিউক্লিওটাইড। এই পলিপেপটাইড আর পলিনিউক্লিওটাইড মানে এরা তো বেসিক্যালি বিভিন্ন ধরনের পলিমার। তো এরা কিন্তু টুইস্ট করতে পারে, ফোল্ড করতে পারে, এদেরকে ভাঁজ করা যায়, এরা ভীষণ ফ্লেক্সিবল, অনেক রকমের শেপ হতে পারে, বিভিন্ন রকমের 3-dimensional conformations. They are stabilized by non-covalent bonds. বিভিন্ন রকম ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার থাকে, সেখান থেকেই বন্ডগুলো ফর্ম হয়। এইবার although the primary structures of DNA and RNA are generally similar, they are 3-dimensional conformations are quite different, যেটা আমরা অলরেডি দেখে নিলাম। মানে হাইড্রক্সিল বা ওই ডিঅক্সিরাইবোজ এগুলো তো দেখলামই। এবার 3-ডাইমেনশনে এরা যেভাবে থাকে সেটাও ডিফারেন্ট। 3-dimensional conformations, যেমন ডিএনএ থাকে ডাবল হেলিক্স এবং সেখানে এটিসিজি বন্ডিং থাকে। আরএনএ এর ক্ষেত্রে ব্যাপারটা এত মানে শৃঙ্খলাবদ্ধ নয়। 3-dimensional conformations are different. হতেই পারে নিউক্লিক অ্যাসিড পোর্শনটা একই, ওই হাইড্রক্সিল গ্রুপটা আছে নেই আর ইউরাসিল আছে, আদারওয়াইজ নিউক্লিক অ্যাসিড পোর্শনটা সেম। কিন্তু যেহেতু টুইস্ট করা যায়, এই ফোল্ড করা যায়, কিভাবে টুইস্ট করা যাবে, কে কার সঙ্গে ফোল্ড হবে, এটা আবার কিভাবে বোঝা যাবে? নন কোভ্যালেন্ট বন্ড থেকে বোঝা যাবে। তাহলে যেহেতু ওই হাইড্রক্সিলের একটা পার্থক্য হলো আর থাইমিনের সঙ্গে ইউরাসিলের একটা পার্থক্য হলো, এর ফলে এদের 3-dimensional স্ট্রাকচারে একটা পার্থক্য হয়ে যাবে। ওই 3-dimensional স্ট্রাকচারের ডিফারেন্সের জন্যই ওদের ফাংশনগুলোও আলাদা হয়ে যাবে। তাহলে যেটা বলছিলাম একটু আগেই, যে কেমিক্যালি স্পিকিং
অ্যাটম বা মলিকুলগুলো এদিক ওদিক আছে, কিন্তু ওটাই মেন কারণ নয় যে ওরা পুরোপুরি আলাদা একটা রোল প্লে করছে। মেন কারণ হচ্ছে ওই কেমিক্যাল ডিফারেন্সের জন্য ওদের 3D কনফিগারেশনেই একটা পার্থক্য হয়ে যাবে। ওই যে 3D কনফিগারেশনে যে ডিফারেন্সটা হয়ে গেল, সেখান থেকেই ডিএনএ আরএনএ পুরোপুরি দুটো আলাদা জিনিস হয়ে গেল। 3 ডাইমেনশনাল কনফিগারেশনটা প্রচন্ড ইন্টারেস্টিং, যা কমপ্লিকেটেড স্ট্রাকচার, মানে লোকজন ভেবে ভেবে ক্লু পাচ্ছিল না যে কি এটার কেমন আসলে ডিএনএ ব্যাপারটা। সেই 5 আর 3 এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা, এই যে রেডটা যেটা দেখা যাচ্ছে আর ব্লুটা যেটা দেখা যাচ্ছে, এরা হচ্ছে দুটো আলাদা আলাদা স্ট্র্যান্ড। এদের মধ্যে এটার সিম্পলিফাইড ভার্সন হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তো এখানে একটু আইডেন্টিফাই করতে, যাতে একটু আমি বলে দিচ্ছি কোনটা কি। এগুলো হচ্ছে পেন্টোজ 5 কার্বন সুগার গুলো, যেগুলোর এখানে একটা করে অক্সিজেন আছে। দেখে ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছিস। তাহলে ব্লুটা একটা নিউক্লিক অ্যাসিড স্ট্র্যান্ড, রেড গুলো আরেকটা নিউক্লিক অ্যাসিড স্ট্র্যান্ড, তার মধ্যে এগুলো হচ্ছে 5 কার্বন সুগার। আচ্ছা, এই পোর্শন গুলো হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড এগুলো। আর আর এটা হচ্ছে 5 এর এন্ড, 5 ড্যাশ এন্ড, এটা 3 ড্যাশের এন্ড, আর এটার হচ্ছে এটা 5 ড্যাশ এন্ড এবং এটা 3 ড্যাশ এন্ড। আর এটা হচ্ছে সঙ্গের বেস গুলো। ঠিক আছে, এখানে যেমন থাইমিন আছে, এখানে যেমন অ্যাডেনাইন আছে, এখানে গুয়ানিন আছে, এখানে সাইটোসিন আছে, এ আছে, টি আছে, সি আছে, জি আছে। ঠিক আছে, এবার দুটো নিউক্লিক অ্যাসিড একটা আরেকটার সঙ্গে অ্যাটাচড হচ্ছে। অ্যাটাচমেন্টের সময় দুটো রুল ফলো হবে। একটা হচ্ছে সবসময় এর সঙ্গে টি বন্ডিং হবে আর সি এর সঙ্গে জি বন্ডিং হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল হচ্ছে এই যে দুটো স্ট্র্যান্ড একটা আরেকটার সঙ্গে যে জড়াবে, এই মানে জড়ানোর যে ব্যাপারটা, দিস মাস্ট বি অ্যান্টি প্যারালাল ইন ডাইরেকশন। অর্থাৎ একটা স্ট্র্যান্ডের উপরে যদি 3 ড্যাশ থাকে, তাহলে নিচে থাকবে 5 ড্যাশ। সরি, ভুল বলছি, মানে একটা স্ট্র্যান্ডের উপরে 3 হলে তো নিচে 5 থাকবে, কিন্তু তখন তার সঙ্গে যাকে জড়ানো হচ্ছে তার উপরে তাহলে 5 থাকতে হবে এবং নিচে 3 থাকতে হবে, অ্যান্টি প্যারালাল হবে। ঠিক আছে, এই ম্যাগনেটিক টেপের অর্ডারিংটা যদি আমরা আরেকবার চোখ বুলিয়ে নিই, তাহলে যার একদিকে 5 একদিকে 3, তার সঙ্গে আরেকজন জড়াবে, 5-এর দিকে তার 3-এর দিকটা থাকবে, 3-এর দিকে তার 5-এর দিকটা থাকবে, একটা আরেকটার উল্টো হবে, তারপর তারা একে অন্যের সঙ্গে অ্যাটাচড হবে। ঠিক আছে, আর 5 ড্যাশ এন্ড 3 ড্যাশ এন্ড কাকে বলে? যে কোনো নিউক্লিক অ্যাসিড স্ট্র্যান্ডের দুটো ফ্রি এন্ড, সেই ফ্রি এন্ডের যে কার্বনটা, সেটা 5 নম্বর কার্বন না 3 নম্বর কার্বন, সেটাই হচ্ছে 5 ড্যাশ এন্ড আর 3 ড্যাশ এন্ড। ক্লিয়ার? এবং 5 ড্যাশ এন্ডের সঙ্গে অবভিয়াসলি ফসফেট থাকবে, কারণ তাই থাকে, নিউক্লিওটাইডের স্ট্রাকচারই সেটা। এবং 3 ড্যাশ এন্ডের সঙ্গেও হাইড্রক্সিল থাকবে, কারণ নিউক্লিওটাইডের স্ট্রাকচারই সেটা। ওরে এবার একটা আরেকটার সঙ্গে বন্ড ফর্ম করলো। বন্ড ফর্ম করার সময় এই যে এটি আর সিজি, সেটা কিন্তু মেনলি ইট ইজ আ হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং ব্যাপারটা কেমিস্ট্রিতে পড়েছিলি, কি জিনিসটা সেটা মনে আছে? হাইড্রোজেন বন্ডিং ব্যাপারটা, হাইড্রোজেন বন্ডিং একটা স্পেশাল টাইপ অফ বন্ডিং। কারোর যদি মনে থাকে একটু বল।
যেটাকে এখানে ডট ডট দিয়ে দেখানো আছে। একটা চার্জ ডিস্ট্রিবিউশনের ব্যাপার থাকে। ইলেভেন টুয়েলভে থাকে। যদি ঠিকঠাক মনে পড়ছে না, তাহলে হাইড্রোজেন বন্ডিংটা কি সেটা একবার দেখবি আজকে ক্লাসের পরে। হাইড্রোজেন বন্ড, হোয়াট ইজ আ হাইড্রোজেন বন্ড? ঠিক আছে, এটি আর সিজির যে পেয়ারিংটা হয়, ইট ইজ মানে হাইড্রোজেন বন্ড ইজ রেসপন্সিবল ফর দ্য এটিসিজি পেয়ারিং। আচ্ছা, আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেজর গ্রুভ এবং মাইনর গ্রুভ। আর ডিএনএর এই যে অদ্ভুত টাইপের স্ট্রাকচারটা, দিস স্ট্রাকচার ইজ কল্ড ডাবল হেলিক্স স্ট্রাকচার। কেন কেন ডাবল হেলিক্স? কেননা একটা স্ট্র্যান্ড সেটা একটা হেলিক্যাল ভাবে থাকে। এটা তো একটা পেজের উপর দেখালাম, অ্যাকচুয়ালি তো এটা সেরকম, এটা মানে একটা পেজের উপর না, এটা একটা 3 ডাইমেনশনাল ফিগার। সেই পুরোনো দিনের বাড়িতে যে লোহার ঘোরানো সিঁড়ি থাকে, ওই সিঁড়িগুলো যেই রকম স্ট্রাকচার থাকে, ওটা হচ্ছে ওই রকম ভাবে ডিএনএর একটা স্ট্র্যান্ড থাকে। তাহলে যে রেড যেটা আছে সেটা ওই ঘোরানো একটা লোহার সিঁড়ির মতো আছে, আবার ব্লু যেটা আছে সেটাও একটা ঘোরানো লোহার সিঁড়ির মতো আছে। এই দুটো হেলিক্স একটা আরেকটার সঙ্গে অ্যাসোসিয়েটেড অবস্থায় আছে। দ্যাট ইজ ওয়াই it is called double helix structure. ডাবল হেলিক্স স্ট্রাকচারে দু ধরনের পিরিয়ডিসিটি তাহলে দেখতে পাওয়ার কথা। এই ছবিটা থেকে এটা ঠিক পরিষ্কার নয়, দাঁড়া, ছবিটা কোথায় গেল, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, পরে একটু ভালো ছবি দেখাবো। তো এই ডাবল হেলিক্স স্ট্রাকচারের অ্যাকচুয়ালি দু ধরনের পিরিয়ডিসিটি থাকার কথা। একটা হচ্ছে অরিজিনাল একটা যে সিঙ্গেল স্ট্র্যান্ড আছে, আচ্ছা পিরিয়ডিসিটির কথা বাদ দে, গ্রুভ কথাটার মানে কি? গ্রুভ কথাটার মানে হচ্ছে কোনো একটা জিনিস যদি এঁকে বেঁকে থাকে, তাহলে ওই যে আঁকা বাঁকা যে একটা ব্যাপার, ওইটাকে বলা হয় গ্রুভ। ঠিক আছে, সেই এঁকে বেঁকে যে লোকে নৃত্য করে সেটাকেও গ্রুভ করা বলা হয়। হুম, তো এই যে হেলিক্যাল স্ট্রাকচারের ফলে যে আঁকা বাঁকা একটা ব্যাপার সৃষ্টি হলো, এইটা হচ্ছে গ্রুভ। কিন্তু যেহেতু এটা ডাবল হেলিক্স, তাহলে অবভিয়াসলি এখানে দু ধরনের গ্রুভ থাকার কথা, কারণ অলরেডি এখানে দুটো হেলিক্স ঢুকে পড়েছে। তাহলে মেজর গ্রুভ আর মাইনর গ্রুভ, দু ধরনের গ্রুভ আছে। এই ছবিটা থেকে এই বোঝা যাচ্ছে যে এইখানটাতে একটা, মানে একবার একটা স্ট্র্যান্ডের জন্য একটা এরম হয়েছে জায়গাটা, তারপর আবার অন্য স্ট্র্যান্ডের জন্য আবার এরকম হয়েছে। তো এই যে ব্যাপারটা আছে, দিস ইজ মাইনর গ্রুভ। আর এইখানে একটা স্ট্র্যান্ড এবং আরেকটা স্ট্র্যান্ডের মধ্যে যে পিক টাইপের যে ব্যাপারটা, তার মধ্যে একটা অনেক বড় সেপারেশন আছে। সো দ্যাট ইজ কল্ড মেজর গ্রুভ। ঠিক আছে, যেটা মেজর সেপারেশন সেটা মেজর গ্রুভ, যেটা মাইনর সেপারেশন সেটা মাইনর গ্রুভ। এবার ডিএনএরও আবার অনেক রকম ফর্ম আছে, ডিএনএ অফ টাইপ এ, ডিএনএ অফ টাইপ বি। ডিএনএ অফ টাইপ বি, দিস ইজ মোর স্টেবল। ঠিক আছে, মানে এমনি ব্যাপারটা একই, মানে অ্যান্টিপ্যারালাল, এটিসিজি এগুলো তো সব একই, কিন্তু কোষগুলোতে যে ডিএনএ থাকে, জেনারেলি ডিএনএ অফ স্ট্রাকচার বি, যেটা এতক্ষণ ধরে আমি যেটা বললাম ওটাই স্ট্রাকচার বি, ইট ইজ মোর স্টেবল। ডিএনএ এ, ডিএনএ এ কখন হয়? একটা হয় যখন আমরা ডিএনএ কে অবজার্ভ করি, একটা কোষ থেকে ডিএনএ, একটা কোষের কালচার করা হলো, সেখান থেকে ডিএনএ কে এক্সট্রাক্ট করা হলো, মানে কি জল টল সব সাইটোসল এগুলো সব রিমুভ করে নেওয়া হলো। তো ওইগুলো যখন করা হয় তখন ডিএনএ বি স্ট্রাকচারটা কনভার্ট হয়ে ডিএনএ এ হয়ে যায়। এছাড়াও কিছু 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 ভাইরাস আছে যাদের মধ্যে অলরেডি ডিএনএটা এ ফর্মেই থাকে, বি ফর্মে থাকে না। এ ফর্মটা অ্যাকচুয়ালি কি, এ ফর্মটা হচ্ছে বি ফর্মের একটা কি বলবো, মানে ডিস্টর্টেড ভার্সন।
ঠিক আছে, ডিএনএ যেটা বি ফর্ম, সেখানে প্রত্যেকটা হেলিক্যাল টার্নে 10.5টা বেস পেয়ার থাকে। আর এ ফর্মে এটা দেখতেই পাচ্ছি যে আরো মানে কম্প্যাক্ট হয়ে যায় জিনিসটা, মানে অ্যাজ ইফ ডিএনএটাকে উপর থেকে কেউ চেপে দিয়েছে। চেপে দেওয়ার ফলে কি হয়, এটা ডান দিক বাদিকে আরো বেশি চওড়া হয়ে যায়। আর চেপে দেওয়ার ফলে এটা আরো বেশি কম্প্যাক্ট। তো এখানে প্রত্যেকটা হেলিক্যাল টার্নে 10.5 এর বদলে 11টা বেস পেয়ার থাকে। এবং মেজর গ্রুভটা আরো বেশি ডিপ হয়ে যায়, আর মাইনর গ্রুভটা আরো বেশি শ্যালো হয়ে যায়। তো এ ফর্মের ডিএনএ পাওয়া যায় মোস্টলি, মানে আমরা যখন ডিএনএ কে অবজার্ভ করি তখন আমরা এ ফর্মের ডিএনএ কেই অবজার্ভ করি, কেননা ওয়াটার জলটাকে রিমুভ করে নিলে তখন স্টেবল বি ফর্মটা নষ্ট হয়ে সেটা এ ফর্মে কনভার্ট হয়। ডিএনএর আরো অনেক রকমের ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আছে যার ফলে ডিএনএ এত ধরনের কাজ করতে পারে। সেটা হচ্ছে ডিএনএটা এই দিকে রিজিড, মানে এই দিকটাতে রিজিড, এখানে এটিসি যে বন্ড টন্ড থাকে এই দিকে ওকে বাঁকানো যায় না, কিন্তু এই দিকটা অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য ডিএনএ ইট ইজ এক্সট্রিমলি ফ্লেক্সিবল। তুই যেমন খুশি এটাকে বেন্ড করতে পারিস, যেমন খুশি এটা এটা মানে দরকার অনুযায়ী যখন যে ধরনের কাজ ওকে করতে হবে সেই অনুযায়ী ও যেমন খুশি চেহারা নিতে পারে। উদাহরণ হচ্ছে ডিউরিং ট্রান্সক্রিপশন, যখন ট্রান্সক্রিপশন হয় ডিএনএ থেকে, যখন মেসেঞ্জার আরএনএ হয়, তখন সেটার একটা স্টেজে আর কি ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো হচ্ছে এক ধরনের প্রোটিন, ঠিক আছে, তো তারা ট্রান্সক্রিপশনে হেল্প করে। তো এরকমই এক ধরনের ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে টিবিপি বা টাটা বক্স বাইন্ডিং প্রোটিন। এই টাটা হচ্ছে টাটা সল্টের টাটা নয়, এটা হচ্ছে টিএ একটা কোড, এটা ট্রান্সক্রিপশনের সময় ডিটেলে বলবো। তো ব্যাপারটা হচ্ছে ডিএনএ এতটাই ফ্লেক্সিবল, এটা দেখতেই পাচ্ছি যে টাটা বক্স বাইন্ডিং প্রোটিনটা যখন ডিএনএর সঙ্গে অ্যাটাচড হয় তখন স্ট্রেনটাকে রিল্যাক্স করার জন্য এবং যাতে সহজেই অ্যাটাচমেন্টটা হতে পারে সেইটা হওয়ার জন্য, যেহেতু টাটা বক্স বাইন্ডিং প্রোটিনের চেহারাটা এইরকম, তাই লম্বা ডিএনএটা বেঁকে তেড়ে বেঁকে এইরকম হয়ে যায়, এতটা ফ্লেক্সিবল ডিএনএ। ডিএনএ ইজ এক্সট্রিমলি ফ্লেক্সিবল অ্যালং ইটস লং এক্সিস, কেননা লং এক্সিসের দিকে কোনো হাইড্রোজেন বন্ড নেই। ওই ফসফোডাইএস্টার যে বন্ড আছে ওটা এক্সট্রিমলি ফ্লেক্সিবল। এমনিতেও যদি মানে এমনিতেও এই যে অর্গানিক যে বন্ডিং গুলো আছে, হাইড্রোজেন বন্ড তো অর্গানিক টাইপের বন্ড নয়, কিন্তু ফসফোডাইএস্টার কিন্তু এক ধরনের অর্গানিক বন্ড। অর্গানিক বন্ড বা অর্গানিক মেটেরিয়াল কিন্তু সবসময় খুব ফ্লেক্সিবল হয়, ওদেরকে প্রচুর বিভিন্ন রকম ভাবে বাঁকানো, দোমড়ানো, মোচড়ানো যায়। এইটার উপর বেস করেই একটা পুরো নতুন ব্রাঞ্চ অফ এক্সপেরিমেন্টাল ফিজিক্স তৈরি হয়েছে, হুইচ ইজ অর্গানিক সেমিকন্ডাক্টর। এই যে ওই মিচিও কাকুর লেকচারে, অনেক লেকচারে দেখবি, বা এখন মানে মার্কেটে হয়তো অনেক কিছু আসেনি কিন্তু বাস্তবে অনেক কিছু এরকম তৈরি হয়ে গেছে, বা অনেক গল্প বিজ্ঞানের গল্পও দেখতে পাওয়া যায় যে এখন কি ল্যাপটপ বা মোবাইল একটা শক্তপোক্ত জিনিস, কিন্তু একটা সময় দেখা যাবে কি মোবাইলটাকে তুই পেঁচিয়ে রোল করে মুড়ে পকেটে ঢুকিয়ে নিতে পারছিস, রোল করে একটা সিগারেটের মতো হয়ে গেল। হ্যাঁ, চশমাটা সানগ্লাসটা লোকে পড়ার সময় পড়লো, খোলার সময় খুলে পুরো ভাঁজ করে একটা ছোট্ট একটা 10 টাকার কয়েনের মতো সাইজ হয়ে গেল, পকেটে ঢুকিয়ে নিল। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি অফ এনি ডিভাইস, এই ব্যাপারটা তখনই সম্ভব হবে যদি ডিভাইসগুলো মানে ইলেকট্রনিক ডিভাইসই থাকবে কিন্তু মেটেরিয়ালটা অর্গ্যানিক হবে। ঠিক আছে, অর্গ্যানিক মেটেরিয়াল যেন হয়, ও এলইডি আর একটা জিনিস যেটা আজকাল খুব শোনা যায়, অর্গ্যানিক এলইডি। তো আমরা ক্রমশ ইনঅর্গানিক থেকে অর্গানিক মেটেরিয়াল ইউজ করার দিকে এগোচ্ছি, বিকজ অর্গানিক মিনস ফ্লেক্সিবল। ডিএনএ ফ্লেক্সিবিলিটিটা দেখে আমার এই ব্যাপারটা মনে পড়লো অ্যাকচুয়ালি। তো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। ডিএনএ অবজার্ভ আমরা করি কিভাবে? ম্যাডাম সব আটকে আসছে। আটকে আসছে? ও আচ্ছা, ও তো একটু আটকাবেই, আমার ভোডাফোনের নেট। একটু ভিডিওটা দেখে নিবি, আর কি আছে, আর এই স্লাইডেও সব লেখা আছে। হ্যাঁ, তো ডিএনএ আমরা যখন অবজার্ভ করি তখন আমরা অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি ডিএনএ এর স্ট্র্যান্ডটার প্যাচটা খুলতে হবে এবং দুটো স্ট্র্যান্ডকে
সেপারেট করতে হবে। এই আনউইন্ডিং অ্যান্ড সেপারেশন অফ ডিএনএ স্ট্র্যান্ডস, দিস ইজ কল্ড ডিনেচারেশন অর মেল্টিং। ঠিক আছে, ডিএনএ এর প্যাচ খোলা এবং ডিএনএ এর স্ট্র্যান্ড দুটোকে সেপারেট করা। ডিনেচারেশন অর মেল্টিং, এটা পসিবল, ইট ইজ পসিবল by increasing the temperature of a solution of DNA. DNA এর একটা সলিউশন নিয়ে টেম্পারেচার ইনক্রিজ করলাম, একটা পয়েন্টে গিয়ে একটা সার্টেন টেম্পারেচারের পর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটা স্ট্র্যান্ডটা খুলে ইট বিকামস সিঙ্গেল স্ট্র্যান্ডেড। কখন এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড হলো, এটা কিন্তু একটা ফেজ ট্রানজিশন, এক ধরনের, নট দ্যাট অর্ডার প্যারামিটার দিয়ে এটাকে এক্সপ্লেন করা যাবে, বাট স্টিল এক ধরনের ফেজ ট্রানজিশন। এবং কখন ডাবল স্ট্র্যান্ডটা খুলে সিঙ্গেল স্ট্র্যান্ড হলো সেটা আমরা আবার এক্সপেরিমেন্টালি কি করে বুঝবো বাই স্টাডিং দ্য অ্যাবজর্পশন অফ আল্ট্রাভায়োলেট লাইট। কেননা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ আল্ট্রাভায়োলেট লাইটকে বেশি অ্যাবজর্ব করে। ঠিক আছে, দ্য অ্যাবজর্পশন অফ আল্ট্রাভায়োলেট লাইট ইজ মানে more efficient when the DNA is single stranded. ঠিক আছে, অ্যাকচুয়ালি স্ট্র্যান্ড গুলো প্যাচটা খুলতে পারলেই বাকিটা চট করে অটোমেটিক্যালি হয়ে যায়, কারণ ওই যে ফসফেট যে ব্যাকবোনটা আছে, মানে ডিঅক্সিরাইবোজ ফসফেট যে ব্যাকবোন, মানে বলতে চাইছি যে এই এটিসিজি কে বাদ দিয়ে যে বাকি পোর্শনটা আছে, এটা তো ডিএনএ এর শিরদাঁড়া, এটা হচ্ছে দা ব্যাকবোন অফ আ ডিএনএ। তো এই যে পার্টটা আছে, এই পার্টটা, দিস পার্ট ইজ নেগেটিভলি চার্জড, সুতরাং প্যাচটা একবার খুলতে পারলেই এই ব্যাকবোনের সঙ্গে ব্যাকবোনের ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হয়ে চট করেই সেপারেশনটা হয়ে যায়, এবং সেপারেশনটা হলেই অ্যাবজর্পশনটা অনেক বেটার হয়। এখানে দেখা যাচ্ছে ডিএনএ যখন ডাবল স্ট্র্যান্ডে তখন অ্যাবজর্পশন কত কম, আর যেই স্ট্র্যান্ডটা খুলে গেল অমনি অ্যাবজর্পশন বেড়ে গেল। তাহলে কোন পয়েন্টে এই ট্রানজিশন টেম্পারেচারটা কত বা কোন পয়েন্টে সেপারেশনটা হয়েছে সেটা আমরা আল্ট্রাভায়োলেট লাইটের অ্যাবজর্পশন স্টাডি করে বলতে পারি। আর এই যে ট্রানজিশন টেম্পারেচার টিএম, এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এটি পেয়ার আর সিজি পেয়ার কত পার্সেন্ট পেয়ার সিজি। যত সেই সিজি পেয়ারের পার্সেন্টেজ যত বাড়বে তত ওপেনিং of the strands become more difficult. এই 12টায় তোদের কারো ক্লাস আছে? হ্যালো, না মনে হয় না, নেই। ও নেই তো, যাক তাহলে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, তো যত সিজি পেয়ারের পার্সেন্টেজটা বাড়বে তত স্ট্র্যান্ড গুলো খোলাটা বেশি ডিফিকাল্ট হবে, এবং তত আরো বেশি হায়ার টেম্পারেচারে গেলে তবেই আর কি স্ট্র্যান্ড গুলো ওপেন করা পসিবল হবে। তো দ্য রিলেশন বিটুইন পার্সেন্টেজ অফ জিসি পেয়ার অ্যান্ড দ্য ট্রানজিশন টেম্পারেচার, দিস রিলেশন ইজ লিনিয়ার। এবং লাস্ট যে পয়েন্টটা বলবো, মানে লাস্ট নাইট পরেও একটা জিনিস বলবো, যাই হোক, এই যে ফ্লেক্সিবিলিটি বলছিলাম যে কি প্রচন্ড রকমের ফ্লেক্সিবল, মানে ডিএনএ যে কত রকম শেপে থাকতে পারে, এইরকম রাবার ব্যান্ডের মতো টুইস্টেড অবস্থাতেও থাকতে পারে, which is called DNA supercoil. Most bacterial DNA in chromosome, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা, এবং DNA isolated from viruses which contain circular double stranded DNA is under wound. Circular DNA কোনো প্রাণীর ক্ষেত্রে সার্কুলার ভাবে থাকে, কোনো প্রাণীর ক্ষেত্রে লিনিয়ার ভাবে থাকে। অনেক সময় সার্কুলার ডিএনএ গুলো, লিনিয়ার ডিএনএ গুলো নিয়ে অবশ্য অতটা সমস্যা নেই, কিন্তু সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ গুলোতে অনেক সময় প্যাচটা ঠিকঠাক ভাবে থাকে না, বা এটা তো ন্যাচারাল কেস বললাম, অনেক সময় ভাইরাস থেকে ডিএনএ গুলোকে বের করে আমি যখন ওটাকে স্টাডি করছি তখন
সেই আইসোলেটেড যে ডিএনএ সেটাতে হয়তো প্যাচগুলো একটু ঠিকঠাক ভাবে নেই, মানে সার্কুলার ডিএনএ এর ক্ষেত্রে, তখন ও ওই, যেহেতু ওটা মানে কি বলবো, এটাকে একটা রাবার ব্যান্ড দিয়ে দেখাতে পারলে ভালো হতো, মানে রাবার ব্যান্ড নিয়ে হাতে অনেক সময় হাতে করে একটুখানি দোমড়ানো মোচড়ানো করলে দেখবি রাবার ব্যান্ড অনেক সময় একা একাই পেঁচিয়ে যায় বা পেঁচানো অবস্থাতেই থাকে, কেননা ওটাই ওর একটা স্টেবল কনফিগারেশন, মানে এনার্জেটিক্স এর একটা ব্যাপার আছে এখানে, যে এনার্জেটিক্যালি ওই পেঁচানো অবস্থায় থাকাটাই ওর পক্ষে মোর স্টেবল। মানে অনেক সময় হয় না, দেখবি রাবার ব্যান্ড নিয়ে হাতে করে 2-3 বার মুচড়ে দিলে দেখবি ওটা পেঁচানো অবস্থাতেই থেকে যায়, কারণ ওর ক্ষেত্রে ওইটাই হচ্ছে স্টেবল কনফিগারেশন। সেই রকমই অনেক ক্ষেত্রে দেখা যায় সার্কুলার ডিএনএ গুলোতে প্যাচগুলো ঠিকঠাক হয়তো হয়নি, তার ফলে এক্স্যাক্টলি ডাবল হেলিক্যাল স্ট্রাকচার লিনিয়ার ভাবে আছে, ওইটা অনেক সময় হয় না, তখন ওরা আরো অনেকগুলো প্যাচ নিয়ে একটা স্টেডি বা লো এনার্জি কনফিগারেশনে চলে আসে। তো এই যে টুইস্টেড যে ভার্সনটা আছে একটা রাবার ব্যান্ডের মতো, এটা অনেক ব্যাকটেরিয়াল ডিএনএ তে দেখা যায়। এটাকে বলা হয় সুপার কয়েল, মানে এতটা ইট ক্যান বি টুইস্টেড আর ডিএনএ। ঠিক আছে, এইবার যখন একজন এরকম একটা সুপার কয়েলড কন্ডিশনে আছে, তার মানে কি, তার মানে তো ডিএনএ এর প্যাচগুলোতে তো কিছু একটা সমস্যা আছে। তো এই সুপার কয়েল কন্ডিশনে থাকার ফলে আবার কিছু সমস্যা হয়, মানে যখন আমি ডিএনএ রেপ্লিকেশন করছি বা ডিএনএ ট্রান্সক্রিপশন করছি, তখন তো আমার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি প্যাচগুলোকে খোলা, যে কোনো রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশনেই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাচগুলোকে খুলতে হয়। তো যদি এরকম একটা প্রচন্ড ঘোরানো পেঁচানো সুপার কয়েল কন্ডিশনে থাকে, তাহলে তো এই ধরনের অ্যাক্টিভিটি গুলো করা মুশকিল। তো এইরকম পরিস্থিতিতে এই সুপার কয়েলড ডিএনএ তে একটা এক্সট্রা স্ট্রেস তৈরি হয়। ঠিক আছে, রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশনের সময় আমি যদি জোর করে এই প্যাচটাকে খুলতে চাই, তাহলে একটা স্ট্রেস বিল্ড আপ হয়, একটা টরশনাল স্ট্রেস ইজ বিল্ট আপ ইনসাইড দিস ডিএনএ, কেননা লিনিয়ার অবস্থায় নেই, তাহলে প্যাচগুলো খুলতে অসুবিধা হচ্ছে, তার ফলে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনে অসুবিধা হয়, মানে অত্যধিক প্যাঁচানো অবস্থায় থাকে। তো এটার সলিউশনটা কি, বা আমার অবজারভেশনেও অসুবিধা হয়। তো সলিউশন হচ্ছে দিস সুপার কয়েলড ডিএনএ ক্যান বি, মানে দ্য টরশনাল স্ট্রেস ক্যান বি রিল্যাক্সড, রিল্যাক্সড সার্কুলার কনফরমেশনেও এটাকে আনা যায়, মানে এই জিনিসটাকে রাবার ব্যান্ডটাকে এটাতেও আনা যায়। সেটা আনার জন্য কি করতে হবে, কিছুই না, এই যে ডাবল স্ট্র্যান্ড আছে তার মধ্যে কোনো একটা স্ট্র্যান্ডকে কেটে দিতে হবে। এটা যদি আমি এক্সপেরিমেন্টালি করতে চাই তাহলে আমাকে হাতে করে এটা করতে হবে। আর অনেক সময় ব্যাকটেরিয়াল ডিএনএ এর ক্ষেত্রে রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশনের সময় যদি দেখা যায় অসুবিধা হচ্ছে, তখন সেলটা নিজেই এমন ব্যবস্থা করে যাতে একটা স্ট্র্যান্ডকে কেটে দেওয়া যায়। এই যে কাটিং, এটাকে বলা হয় নিক, ডিএনএ ইজ নিকড। নিক করা মানে হচ্ছে একটা স্ট্র্যান্ডকে কেটে দেওয়া। একটা স্ট্র্যান্ডকে কেটে দিলে পরে ও তখন ওই স্ট্রেস বা সুপার কয়েল কন্ডিশন থেকে নিজেকে রিল্যাক্স করে, এবং এই যে প্রচন্ড প্যাঁচালো একটা অবস্থায় ছিল সেই প্যাঁচগুলোকে নিজে নিজেই খুলে ও আবার একটা সার্কুলার ফর্মে চলে আসে, হুইচ ইজ কল্ড আ রিল্যাক্সড সার্কেল। ঠিক আছে, তাহলে এক ধরনের ডিএনএ হতে পারে যেটা হচ্ছে লিনিয়ার, আরেক ধরনের ডিএনএ হতে পারে যেটা হচ্ছে সার্কুলার। কিন্তু সার্কুলার ডিএনএ আবার অনেক সময় প্রচন্ড একটু বেশি পেঁচিয়ে সুপার কয়েলড ডিএনএ তে কনভার্ট হয়। সুপার কয়েলড ডিএনএ তে থাকে টরশনাল স্ট্রেস। এইরকম একটা অতিরিক্ত প্যাঁচানো থাকলে রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশনে অসুবিধা হতে পারে, কারণ প্যাচ খুলতে অসুবিধা হয়। তার সুবিধা করার জন্য কি করতে হবে, নিক করে দিতে হবে, একটা স্ট্র্যান্ডকে ক্লিভ করতে হবে, তখন ওই সুপার কয়েলটা নষ্ট হয়ে রিল্যাক্সড সার্কেল অর্থাৎ সার্কুলার ডিএনএ তে আবার ফিরে আসে। এই পুরো প্রসেসটাকে হেল্প করে টপো আইসোমারেজ 1, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এটা না থাকলে হতো, স্লোলি হতো, ওই ম্যানিপুলেটেড টাইম আর কি। তো কি করে, ওটাকে খুলতে সাহায্য করে, খুলে গোল করতে সাহায্য করে, এবং আবার যে ব্রোকেন এন্ড অর্থাৎ এই যে নিকড এন্ড এদেরকে আবার সিল করতেও সাহায্য করে। টপো আইসোমারেজ 1 মানে ক্যাটালিস্ট গুলো বেসিক্যালি বিভিন্ন এরকম এই ধরনের একটা কোনো মলিকুল, তো ওরা অ্যাকচুয়ালি ওদের অনেক সাইট থাকে যেখানে একটা ডিএনএ হোক বা ও যাকে হেল্প করছে সে বাইন্ড হতে পারে, তো ওই বাইন্ড করেই জিনিসটাকে ঠিকমতো শেপে আনতেও হেল্প করে। ডিএনএ এর এই যে একটা প্রচন্ড জটিল
স্ট্রাকচারাল ব্যাপার, সেটা অনেক বছর ধরে সায়েন্টিস্টরা ওই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছে যে ডিএনএটা আদৌ কেমন, কেমন দেখতে। এই ব্যাপারে প্রথম ব্রেক থ্রু ছিল সায়েন্টিস্ট রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, এটা রোজালিন্ডের নোটবুকের ছবি। হেলিক্স, ডিএনএ যে আদৌ একটা হেলিক্স, ডিএনএ এর ভেতরকার স্ট্রাকচার গুলো যে কিরকম, সেটা প্রথম বুঝেছিলেন রোজালিন্ড। ইম্পর্টেন্ট হচ্ছে ইট ওয়াজ নট ডাইরেক্টলি ফ্রম থিওরি, ইট ওয়াজ ডাইরেক্টলি ফ্রম এক্সপেরিমেন্ট। এক্স রে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট অনেক দিন ধরে পারফর্ম করতে করতে, কারণ বায়োলজিক্যাল স্যাম্পেলের এক্স রে ডিফ্র্যাকশন করা এত সহজ নয়, দেখতেই পাচ্ছিস ডিএনএ কত সহজে কত রকম ভাবে স্ট্রাকচার চেঞ্জ করছে। এবং যখনই তুই একটা ডিএনএ কে এক্সট্রাক্ট করছিস, সে যে কখন ডিএনএ আছে আর কখন সমস্ত প্রপার্টি হারিয়ে পাতি নিউক্লিক অ্যাসিডে পরিণত হলো, সেটা কিন্তু কেউ জানে না। সো বায়োলজিক্যাল স্যাম্পেল সঠিকভাবে স্টাডি করা প্রচন্ড কঠিন, কারণ এক্সট্রাকশনের সময় ওর সমস্ত মানে বায়োলজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যেতে পারে। তো প্রপারলি এক্সট্রাক্ট করে 33 বছর বয়সে, কিন্তু আমার থেকে একটু ছোট। আচ্ছা, লন্ডনের কিংস কলেজে এক্সপেরিমেন্টটা করেছিলেন এবং সেখানে এই ধরনের এক্সআরডি, এক্স রে ডিফ্র্যাকশন ইমেজ পাওয়া যায়। এই ইমেজ থেকেই ব্যাপারটাকে পুনরায় মডেলিং করে উনি ডাবল হেলিক্স স্ট্রাকচারের ব্যাপারটা প্রপোজ করেন। ইট ওয়াজ হার নোটবুক। আনফর্চুনেটলি ওনার যে ডেটা এবং রেজাল্ট, ওনারই সহকর্মী ক্রিক এবং ওয়াটসন, মানে উনি পাবলিশ করারও সুযোগ পাননি, তার আগেই ওনার ডেটা কোনো একটা ভাবে হাত সাফাই হয়ে ক্রিক আর ওয়াটসনও তখন মডেলটা বোঝার চেষ্টা করছিলেন। তো এই হেলিক্যাল স্ট্রাকচারের আইডিয়াটা, এটাকে বলা হয় যুগান্তকারী আবিষ্কারের মধ্যে অন্যতম। এই সিঁড়ির মতো ঘোরানো যে একটা স্ট্রাকচার, এটা হঠাৎ করে ইমাজিন করা কারোর পক্ষে সম্ভব ছিল না। এখান থেকে ক্লু নিয়ে, মানে ডেটা আর কি হাত সাফাই হয়ে ক্রিক আর ওয়াটসনের হাতে এসে পৌঁছালো। তারপর ওনারা হেলিক্যাল মডেল স্টাডি করলেন, সেটা দিয়ে প্রচন্ড বিখ্যাত হলেন। আর ইতিমধ্যে কি হলো, ওনারা যখন পেপারটা পাবলিশ করলেন, এই এবার রোজালিন্ডের পেপার তো আর পাবলিশ হয়নি, হাত বদল হয়ে হাত সাফাই হয়ে ওনাদের হাতে পৌঁছেছিল। যেহেতু ওনাদের পেপারটাই আগে পাবলিশ হয়ে গেছিল, তো তখন রোজালিন্ডের পক্ষে মানে আর কিছু করার ছিল না, এবং মানে ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের আবিষ্কারের ক্রেডিটটা কি পুরোটাই ক্রিক ওয়াটসনের হয়ে যায় এবং তারা নোবেল পান। কিন্তু পরবর্তীকালে যখন রোজালিন্ডের নোটবুক আবিষ্কৃত হয়, তখন ব্যাপারটা বোঝা যায় যে শি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ডিসকভার দ্য ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। এবং মোর ইম্পর্টেন্টলি, ক্রিক ওয়াটসনের একটা খুব বিখ্যাত বই আছে, দ্য ডাবল হেলিক্স। ঠিক আছে, তো ততদিনে মারা গেছেন রোজালিন্ড। রোজালিন্ড বেশি বছর বাঁচেননি, 40 আগেই মারা গেছিলেন। সেখানে আবার মানে ক্রিক, সেখানে ওয়াটসন আবার মানে বুক ফুলিয়ে সেটা লিখেও গেছেন যে মানে রোজালিন্ড মানে একজন, কি বলবো, মানে তখনকার যুগে তো লোকে, মানে এখনো জানি না, অনেকেই হয়তো ভাবে যে মহিলারা তো সায়েন্সটা ঠিকঠাক বোঝে না বা মহিলাদের সায়েন্স পড়াটা উচিত না। তো উনি আবার মানে একজন নোবেল লরিয়েট সায়েন্টিস্ট, তিনি ওনার বইতে আবার সেটা লিখেও গেছেন যে আমরা ডেটাটা পেয়েছিলাম, কিন্তু অফকোর্স যেটা আমরা কিভাবে পেয়েছি সেটা আমরা কাউকে বলতে চাই না, এবং সেটা রোজালিন্ডও জানতো না যে ডেটাটা আমাদের হাতে চলে এসেছে। আর রোজালিন্ডকে তো আমাদের এটা বুঝিয়ে দিতেই হতো যে ওর জায়গাটা ঠিক কোথায়, এবং যেটা ওর ফিল্ডই নয় সেখানে নাক গলানোর একটা মূল্য তো রোজালিন্ডকে দিতেই হবে। তো রোজালিন্ড আশা করি নিজের জায়গাটা বুঝতে পেরেছে। সো দিস ওয়াজ দ্য, মানে ডিএনএ তেও যেমন প্যাঁচ আছে, ডিএনএ আবিষ্কারের গল্পেও প্রচুর প্যাঁচ আছে। ঠিক আছে, সো দিস মাচ অ্যাবাউট দ্য বেসিক স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিডস। এটা স্টাডি গাইডে দেখবি, হার্ভে লরিসের একটা বই আছে, বইটা আমি তোদের পাঠাবো পরে, বা আজকেই পাঠিয়ে দেবো লিঙ্কটা। আর পরের ক্লাসে আমরা দেখবো যে ডিএনএ কিভাবে কপি হয় আর সেখান থেকে কিভাবে ট্রান্সলেশন হয়, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন অফ ডিএনএ। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন?